স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনের 511তম পর্বে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতের ডানে আছেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এবং বিএনপির সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি, আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব। আমার হাতের বামে আছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নূরজাহান বেগম মুক্তা, আছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগ নেতা ইসহাক আলী খান পান্না। আমাদের চারজনকে আজকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন 511তম পর্বে আজকে আমরা আলোচনা করব উপজেলা নির্বাচনকে ঘিরে রাজনীতিতে যে নতুন সমীকরণ, এর নানা খুঁটিনাটি। আলোচনায় থাকবে ভারতের নির্বাচনের ফলাফল যাই হোক না কেন এর কি প্রভাব পড়বে বাংলাদেশের রাজনীতিতে। আলোচনায় থাকবে মার্কিন মানবাধিকার প্রতিবেদন, যেখানে বলা হয়েছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়নি, যদিও সরকার এর প্রতিবাদ করেছে, বলেছে এটি ভিত্তিহীন। এই নিয়ে আলোচনা করব। আলোচনায় থাকবে সমসাময়িক রাজনৈতিক নানা ঘটনা প্রবাহ। আলোচনা শুরু করতে চাই বিএনপি দলীয় সাবেক এমপি এবং সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি। বলছিলাম উপজেলা নির্বাচনকে ঘিরে রাজনীতিতে নতুন যে সমীকরণ, যদিও বিএনপি যথারীতি নির্বাচন, আপনারা যদি এভাবে বলি, বয়কট করেছেন, নির্বাচন অংশ নিচ্ছেন না, কিন্তু বিএনপি দলীয় অর্থাৎ আপনারা দলীয়ভাবে বর্জনের ঘোষণা দিল। দলটির অন্তত 38 জন সাবেক বর্তমান নেতা এবং তাদের স্বজনরা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী। তাহলে ঠিক আসলে কোথায় নিয়ন্ত্রণটা থাকলো, এটি একটি প্রশ্ন। আর হচ্ছে সব কিছুর পরে নির্বাচন থেকে সরে আসার এই কৌশল কি আসলে বিএনপির রাজনীতিতে কোনো কাজে দিচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে অভিনন্দন। দেখেন, নির্বাচনে আসবে না বিএনপিটা অনেক আগের কথা। যেখানে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে নাই এই সরকার, এই যে আপনার একদলীয় সরকার, বিনা ভোটের সরকার, এবং এই যে একটা ভোট নিয়ে যারা খেলা করতে অভ্যস্ত, সেই সরকারের আন্ডারে অন্তত ভোটের রাজনীতিতে বিএনপি যাবে, আমার এটা তো আগে থেকেই আমরা এটা শিওর ছিলাম। এবং বিএনপি যাবে না এই কারণে যে দেশে যেখানে গণতন্ত্র বলতেই নেই, আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা মানুষ এখন কল্পনাও করতে ভুলে গেছে। তো সেইখানে ভোটই যেখানে হবে না, সেখানে ভোটের রাজনীতির ওইখানে যাওয়ার তো কোনো দরকার নেই। সেই জায়গায় আপনার বলেছেন আপনি যে 38 জন প্রথম ফার্স্ট ফেজে 38 জন ইলেকশনে বিএনপির প্রতিদ্বন্দ্বিতা করছে। এখন বিএনপি দেখেন অনেক বড় একটা সংগঠন, অনেক বড়। আর বিএনপির সংগঠন এমন যে ভোট হওয়ার কথা শুনলে মানুষ উৎফুল্ল হয়ে শুধু ভোটই দিবে 5টা পর্যন্ত। বিএনপির বসে থাকতে হবে না ভোটার বাক্স নিয়ে, আর বিকালবেলা 1 ঘন্টা গুজামিল দিতে হবে না পুকুর চুরির মতো। তো সেই জায়গায় বিএনপি আপনার ভোটে দাঁড়ানোর জন্য 38 জন লোক খুব কমই। যদি কেউ, কারণ এখানে কিন্তু বাধ্যবাধকতা না, একটা রাজনীতি করে শ্রদ্ধা নিয়ে, ভালোবাসা নিয়ে, দেশকে ভালোবাসার জন্য, দলকে ভালোবাসার জন্য এবং দেশকে কিছু দেওয়ার জন্যই মানুষ কাজ করে। সেইখানে এক একজনের এক এক রকম মেন্টালিটি থাকে এর ভেতরে। তার ভেতরে যদি এই 20 জন, 30 জন, 40 জন লোক ইলেকশন করে, আমি এখানে খুব বেশি ভুলের কিছু দেখি না। কারণ তারা কিন্তু শাস্তিটাকে মাথায় রেখেই তারা নির্বাচনে নামবে। এবং আপনি জানেন কিনা আমি জানি না, এখানে সম্ভবত 18 জনের পদ আছে আর বাকিদের কোনো পদই নাই। এখন সাপোর্টার যদি কোথাও ইলেকশন করে, তাকে তো আপনি আটকাতে পারবেন না। যার পদ আছে তাকে আপনি পদের বহিষ্কার করতে পারবেন, অব্যাহতি দিতে পারবেন। আওয়ামী লীগ সবসময় একটি কথা বলতে চায় যে বিএনপি লাগাতারভাবে নির্বাচন বর্জন, সব ধরনের নির্বাচন বর্জন করার কারণে আপনাদের দলের তৃণমূলের নেতাকর্মীদের মাঝে এক ধরনের হতাশা আছে। সেই হতাশা থেকে কি এই ধরনের? আমাদের হতাশা, দেখেন আওয়ামী লীগ যে কথা বলে, হতাশা সব মানুষের থাকে। আওয়ামী লীগ যে এই যে বিনা ভোটে পাশ করছে তার হতাশা নাই, প্রচুর হতাশা আছে। আপনি সাধারণ সম্পাদকের ডেইলি বক্তৃতাগুলো বিশ্লেষণ করেন, দেখবেন খালি হতাশা হতাশা হতাশা। একটা প্রধানমন্ত্রী যে দলের প্রধান সভানেত্রী, সে কথা বলে একটা সাধারণ এমপি যার কোনো পদই নাই, সে তার কথা শুনে না, তো শুনে না, ওপেন ডিক্লেয়ার দিয়ে শুনে না। তাহলে তাদের কি আপনার হতাশা নাই? এর চেয়ে বড় হতাশা কি? একটা প্রধানমন্ত্রী এবং কি বিনা ভোটের প্রধানমন্ত্রী, রাতের ভোটের প্রধানমন্ত্রী, এত ক্ষমতাধর নিজেকে মনে করেন, অথচ সে তার দলের একটা এমপি তার কথা শোনে না। তা এইটা ওই হিসেবে আমি যদি ধরি, বিএনপি অনেক সম্মান করে। আপনার এখনও আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন অনেক দূরে থাকে, আমরা নিজেরাই স্বীকার করি।
কিন্তু আমরা তার কথা মেনে চলতে পছন্দ করি, স্বাচ্ছন্দ্য বোধ করি এবং উইলিংলি আমরা মানতে চেষ্টা করি। সেই জায়গায় আপনার এই 38 জন কোনো ফ্যাক্টর না, সংখ্যাই তো কম ওই তুলনায়। বিএনপি যত বড় দল, যে দলের আপনার 4.5 মিলিয়ন শুধু আসামি থাকে, মামলার আসামি, যেখানে 45 লক্ষ 50 লক্ষ মামলার আসামি থাকে, সেই দলে আপনার 38 জন তো নগণ্য, ভীষণ নগণ্য। আপনি সরকারি দলের কথা চিন্তা করেন, সরকারি দলের এমপিরা বিদ্রোহ ঘোষণা করেছে, এমপিরা তাদের আত্মীয় স্বজনকে দাঁড় করিয়ে দিয়েছে, এমপিরা তাদের সভানেত্রীর কথা শুনছে না, সাধারণ সম্পাদকের কথা শুনছে না, হুলস্থুল কারবার। সেখানে কোনো দল বলতে কোনো জিনিস নেই, বাট বিএনপিতে চেইন অফ কমান্ড আছে, নইলে বিএনপি তো ভেঙে খান খান হয়ে যেত। আপনি যে হতাশার কথা বলছেন, সত্যিকার অর্থে যদি বিএনপি সেই হতাশা কাজ করতো তাহলে এতদিন ভেঙে খান খান হয়ে যেত। তাহলে আপনার সেই সাবেক কৃষিমন্ত্রীর বলতে হতো না আমরা এক রাতে 20-25 হাজার আসামি ছেড়ে দেওয়ার জন্য এক পায়ে দাঁড়ানো ছিলাম, যদি আমাদের কথা শুনে। ওই আলোচনা আবার পরে যাব। নূরজাহান বেগম মুক্তা, আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য, এই যে আওয়ামী লীগে হুলস্থুল এই অর্থে মন্ত্রী এমপি স্বজনদের সরে দাঁড়ানোর নির্দেশ, নানা একবার উচ্চ মহল থেকে শুরু করে, উচ্চ পর্যায় থেকে শুরু করে, এটার কোনো কাজে দিচ্ছে না। প্রথম ধাপে যেখানে 150 উপজেলায় ভোট হবে 8 মে, অন্তত 50 জন সংসদ সদস্যের স্বজন এখনো ভোটের মাঠে। এই যে হুলস্থুল, মানে আওয়ামী লীগ কি তাহলে নিয়ন্ত্রণহীন, লাগামহীন, যে কথাগুলো বারবার আসছে, কি বলবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকের বিশিষ্ট আলোচকদের এবং যারা বাংলা ভিশনের দর্শক দেখছেন সবাইকে শুভেচ্ছা। দেখুন, আওয়ামী লীগে কিন্তু কোনো হুলস্থুল নেই। আওয়ামী লীগ বিশাল বড় একটা দল, এই উপমহাদেশের সবচাইতে বড় ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। এই দলে এবং আওয়ামী লীগ একটানা 4 বার ক্ষমতায়, ইতিপূর্বেও ক্ষমতায় ছিল। তো আওয়ামী লীগে অনেক যোগ্য প্রার্থী আছে, তারা চাইবেই নির্বাচন করতে, তাদের ইচ্ছা থাকতেই পারে, কিন্তু সেই ইচ্ছাটা যেমন দোষের কিছু না, আবার ঠিকই দলেরও কিছু ক্রাইটেরিয়া আছে, দলের কিছু স্ট্র্যাটেজি আছে, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর। এই ক্ষেত্রে যেমন আমি আপনাকে বলতে পারি, আমাদের দলে এবার যারা সংসদ সদস্য আছে বা মন্ত্রী আছে, তাদের কোনো আত্মীয় স্বজন উপজেলা নির্বাচনে, যাতে আমরা কিন্তু নির্বাচনটি দলীয় প্রতীকে করছি না, এটা আগে আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই। এটা হবে সম্পূর্ণ নিরপেক্ষ এবং দল প্রতীকবিহীন নির্বাচন। মানে প্রতীক মানে কি, আমাদের দলীয় প্রতীক নৌকা থাকছে না। হ্যাঁ, অতএব যেন এটা এই জন্য করা হয়েছে যে স্থানীয় সরকার নির্বাচনে কিন্তু অনেক লোক দাঁড়ায় যারা কিনা রাজনীতি করে না, কিন্তু তার ব্যক্তি ইমেজ ভালো, তো সেই নেতৃত্ব যাতে উঠে আসতে পারে, এই জন্য আমরা মনে করি যে দলীয় প্রতীক না থাকাই ভালো। সেটা হলো এক। দ্বিতীয়ত কথা হলো যে আমাদের যারা এমপি মন্ত্রী আছে তাদের অনেক আত্মীয় স্বজন আপনি দেখেছেন, ইতিমধ্যে দেখা যাচ্ছে অনেকে কিন্তু, যেমন আমাদের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ পলক, উনি কিন্তু ওনার শ্যালককে কিন্তু নির্বাচন সরেননি। এখন কথা আছে এখানে বলা আছে যদি কেউ আগের উপজেলা চেয়ারম্যান থেকে থাকে তাহলে তার ব্যাপারে এটা প্রযোজ্য না, কিন্তু একদম ফ্রেশ যদি হয়ে থাকে তাহলে তাদের ব্যাপারে এটা প্রযোজ্য। এবং এটা আমাদের দলের স্ট্র্যাটেজি এবং আমাদের দল সেভাবে কিন্তু এগোচ্ছে এবং অনেকেই দেখা গেছে সরে গিয়েছে এবং হয়তো আরো সরে যাবে। আমরা এখনো শেষ সময় পর্যন্ত অপেক্ষা করি না কেন, এখনো সময় আছে। তো এখন আমি আপনাকে যে কথাটা বলতে চাচ্ছি যে এটার উদ্দেশ্য হলো কি, আমাদের দলের উদ্দেশ্য হলো যে একটা মানে কোনো পরিবারতন্ত্র যাতে প্রতিষ্ঠিত না হয়। দলে অনেক ত্যাগী পরীক্ষিত কর্মী আছেন, দেখা গেল যে এখন কেউ এমপি মন্ত্রী সেই ক্ষমতা বলে তার শ্যালক বা তার আত্মীয় মনোনয়ন পেলো বা খালাতো ভাই মনোনয়ন পেলো, আমার একটা ত্যাগী কর্মী পেলো না, তো সেটা তো জাস্টিফাইড না, সেটা তো ঠিক না। কিন্তু আবার এই নির্বাচন নিয়ে এই দৃষ্টিভঙ্গির বিষয়টা মাঠের রাজনীতিতে আছে যে এই যে 7 জানুয়ারি আমি ডামির নির্বাচন ব্যবস্থাকে যে এক ধরনের কি বলবো প্রশ্নবিদ্ধ করা, এটাকে আরো বেশি প্রশ্নবিদ্ধ হচ্ছে কিনা এই উপজেলার এই কৌশলের মধ্যে? নির্বাচনের জানুয়ারির নির্বাচনের সাথে এই নির্বাচনের কোনো এটা তো কম্পেয়ার চল না। ওটা জাতীয় নির্বাচন, সেখানে দলীয় প্রতীক ছিল, দলীয় প্রতীক থাকে, এটাই স্বাভাবিক। সেইখানে ছিল ভিন্ন রকম, সেখানে ছিল, আপনি দেখুন এটা একটা ইউনিক নির্বাচন। আপনি দেখেন আমাদের দলেরই আরো অন্যান্য প্রার্থীরা দাঁড়িয়েছে, তারা অন্য প্রতীকে দাঁড়িয়েছে এবং সেখানেও কিন্তু একটা অনেক কম্পিটিশন হয়েছে। অনেক আওয়ামী লীগের প্রভাবশালী নেতারাও কিন্তু, ডাকসাইটি নেতারাও কিন্তু মানে পাশ করতে পারে নাই। তার মানে কি, জনপ্রিয়তা যে আছে তারাই উঠে এসেছে। আমরা তো সেই গণতন্ত্রেই বিশ্বাস করি যে সত্যিকার অর্থে যার যোগ্যতা আছে, যার জনপ্রিয়তা আছে, জনগণ যাকে চায় সে উঠে আসবে। অতএব এটাকে নিয়ে বিতর্কের কিছু নাই। আর এখন যে ব্যাপারটা
উপজেলাতে সেটা হলো সম্পূর্ণ ডিফারেন্ট। এখানে হলো আমাদের উদ্দেশ্য হলো যে কোনো পরিবারতন্ত্র যাতে প্রতিষ্ঠিত না হয়, সত্যিকার অর্থে যারা রাজনীতি করেছে তাদের গুড ইমেজ আছে, তারা নিজেদের জনগণের কাছে গ্রহণযোগ্যতার বলয়ে যারা উঠে আসতে পারে সেই জোরে। আর এখন সবচেয়ে বড় কথা হলো, এখন দেখুন ওই কথা যে বলে না যে গাধায় জল ঘোলা করে, পানি খায় জল ঘোলা করে, হ্যাঁ, সময় মতো খায় না। বিএনপির দেখেন অনেক নেতাকর্মী, আমার কাছে তথ্য আছে, যেমন বিএনপির কিন্তু এই পর্যন্ত 11 জন প্রত্যাহার করেছে, এখনো ভোটে আছে 38 জন, এর মধ্যে পদধারী হলো 18 জন, বাকিরা হলো দলের সাবেক নেতা। এর মধ্যে কিন্তু বিএনপির নেতাদের 3টা যুক্তি যে তারা কেন নির্বাচনে যাচ্ছে। তাদের প্রথম কথা হলো যে আমরা কেন নির্বাচনে যাব, আমরা মনে করি যে যেহেতু আওয়ামী লীগ দলীয় প্রতীক দিচ্ছে না, অতএব এটা প্রতীক আওয়ামী লীগের দলীয় প্রতীক থাকছে না, অতএব আমরা নির্বাচনে যদি যাই আমাদের জন্য একটু সহজ হবে। এক, দ্বিতীয়ত কারণ তারা আরেকটা যুক্তি দেখিয়েছে যে তারা মনে করে যে তাদেরও জনগণের প্রতি দায়বদ্ধতা আছে, তৃণমূলের কথা বলছি, বিএনপির। হ্যাঁ, এবং তৃতীয়ত তারা মনে করে যে তাদের সংগঠনের গোছানোর জন্য হলেও অন্তত নির্বাচনে যাওয়া প্রয়োজন। এই 3টা কারণ। আর সবচেয়ে ইন্টারেস্টিং খবর কি জানেন, বিএনপির মধ্যেও কিন্তু এখন দোদুল্যমানতা চলছে, তারা কি নির্বাচনে যাবে কি যাবে না। আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী আমি বলতে পারি মির্জা ফখরুল সাহেবের এলাকায় যিনি উপজেলা চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন উনি কিন্তু মির্জা ফখরুল সাহেবের সবুজ সংকেত পেয়েছেন। আবার ডক্টর মঈন খানের এলাকায় যে দাঁড়িয়েছে সেও কিন্তু ডক্টর মঈন খানের সবুজ সংকেত পেয়েছে। অতএব যার যার সবাই চাচ্ছে যার এলাকাটাকে গুছাতে, নিজের নিয়ন্ত্রণে রাখতে, সেক্ষেত্রে কিন্তু কেউ কিন্তু ছাড় দিচ্ছে না। বড় বড় মানে হাই লেভেলের নেতারাও কিন্তু সেদিকে এগিয়ে আছে। আর সবচেয়ে বড় কথা হলো যে দেখুন এই যে বিএনপি শোকজ করতেছে, বহিষ্কার করতেছে, এটাও কিন্তু একটা ইল্লিগাল। কেন বলি, বিএনপি তো এখানে দলীয় কোনো প্রতীক দিচ্ছে না, হ্যাঁ, তাহলে এটা দলের শৃঙ্খলা ভঙ্গ কিভাবে হলো? এই বিষয়গুলো নিয়ে দলের শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে না, আলোচনা করব। জি, অতএব বিএনপির এই সিদ্ধান্তটাও অযৌক্তিক এবং গণসংহতি আন্দোলনের প্রথম সমন্বয়কারী জোনাস সাকি, যে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি এবং আওয়ামী লীগের নিজস্ব যে কৌশল নিয়ে যদি আপনার কিছু বলা থাকে বলবেন। তবে আমি একটি মন্তব্য নিয়ে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আজকে প্রধান নির্বাচন কমিশনার যখন বলেন যে এই নির্বাচন অর্থাৎ যে উপজেলা নির্বাচন কয়েক ধাপের হচ্ছে, বিগত সংসদ নির্বাচনের মাধ্যমে, অর্থাৎ এই নির্বাচন যদি ব্যর্থ হয় বিগত সংসদ নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক ধারা ক্ষুণ্ণ হবে, কি বলবেন? কোথায় যাব এই দেশে? যাই হোক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখুন, মানে বাংলাদেশে এখন সব কিছুই বলা যায় আর কি, যে কোনো কিছুই বলে ফেলা যায়, এবং সেই বলে ফেলাটা আসলে কাউকে তো জবাবদিহিতা করার কোনো সুযোগ নাই, সবাই জবাবদিহিতার ঊর্ধ্বে। ফলে এই ধরনের একটা বক্তব্য দেওয়া সম্ভব হয়েছে। মানুষের চক্ষু লজ্জাও থাকে যে বিষয়টা আসলে সবাই দেখে ফেললো সেই নিয়ে আর কথা না বলি। ক্ষমতায় জোর করে আছি থাকি, কিন্তু এটা নিয়ে কথা কম বলি। তো দেখা যাচ্ছে যে না, ওনারা চুরি করবেন, দুর্নীতি করবেন, ভোট ডাকাতি করবেন, অথবা ভোট দিতে দিবেন না, অনেক কিছুই করবেন আর কি। এগুলো সব করে আবার বলবেন এটাই ঠিক, এটা মানতে হবে, এটাই সুষ্ঠু, এটাই গণতন্ত্র, ইত্যাদি ইত্যাদি। এখন ধরেন এই যে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন উপজেলা নির্বাচনের জামানত 10,000 টাকা থেকে 1 লাফে 10 গুণ বাড়িয়ে 1 লক্ষ টাকা করলো। কার সাথে আলাপ করেছেন? কোথায় জবাবদিহিতা করেছেন? পলিটিক্যাল পার্টিগুলো চাচ্ছেন তো, পলিটিক্যাল পার্টিগুলো কোনো মতামত নিয়েছেন? কোন হিসেবে 1 লক্ষ টাকা হতে পারে 10 গুণ? 5 বছরে ইনফ্লেশন, তাহলে 5 বছরে কি আপনি অন্যান্য জায়গার সমস্ত ইনফ্লেশনটাকে 10 গুণ মানে বিবেচনা করছেন? বেতন আমার 10 গুণ বেড়েছে, মানুষের আয় 10 গুণ বেড়েছে, তাহলে আপনি আসলে কাদের জন্য হঠাৎ করে 1 লক্ষ টাকা করলেন? হ্যাঁ, আওয়ামী লীগের লোকজনের হাতে অনেক টাকা জমেছে, তাদের বোধহয় অনেক বেশি প্রার্থী হয়ে যাবে, তাই একটু কমানোর বোধহয় চেষ্টা নাকি? অথবা কেবলমাত্র টাকাওয়ালারাই যাতে নির্বাচনটা করতে পারে। আপনি কিন্তু খাতায় কলমে লিখে রেখেছেন যে নির্বাচন করতে পারবে একজন সাধারণ মানুষ, যিনি দরিদ্র, যার একেবারেই কোনো আয় নেই, একেবারে দিন আনে দিন খায়, কিন্তু মানুষের কাছে তিনি জনপ্রিয়, কিন্তু তিনি 1 লক্ষ টাকা জামানতটা দিবেন কোত্থেকে? এটা আমাকে বোঝান। তো এই নিয়ে তো প্রতিবাদ করেছে পলিটিক্যাল পার্টিগুলো, আমরা যেমন গণসংহতি আন্দোলন থেকে প্রতিবাদ করেছি, গণতন্ত্র মঞ্চ থেকে প্রতিবাদ করেছি। তো উনি কোনো প্রতিবাদ শুনেছেন?
কোনো রিভিউ আছে? আপনারা 1 লক্ষ টাকা ঘোষণা করলেন, সেটাই বাস্তবায়ন চলছে। এখন এই ধরনের যে নির্বাচন কমিশন, তারা তো এটাই বলবে যে বিরোধী দল অংশ নেয়নি, সেই নির্বাচনে মানুষ ভোট দিতে যায়নি, বিরান ভূমি সারা দেশ, সেখানে কিছু কিছু জায়গায় কিছু কিছু প্রার্থীর লোকেরা তো যাবেই, সেটা নিজের পক্ষে 5%, এটা প্রায় অনেকেই বলে থাকে 5-7% দেন আপনি আরেকটু বাড়িয়ে। তো দেশের 90% মানুষ তো ভোট দিতে যায়নি। তো সেই ভোটটাকেও আমরা দেখলাম 27-28 পর্যন্ত ওঠানোর চেষ্টা, সেগুলো অবশ্য ব্যালটে সিলসাপ্পড় মেরে, সিলসাপ্পড় মারার ব্যাপারটা আমরা দেখেছি, কারণ প্রচুর ভিডিও ঘুরে বেড়াচ্ছে, এবং তারপরে সেটাকে 41% বলে ঘোষণা দেওয়া হলো। অ্যান্ড এইটাকে ওনার কাছে গণতান্ত্রিক ধারা নাকি প্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রকে একেবারে কবরস্থ করে, মানে কফিনে পেরেক, শেষ পেরেকটা ঠুকে তারপরে ওটা কবরস্থ করার পরে যদি বলা হয় গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত হয়েছে, এবং সেইটা নাকি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে উপজেলা নির্বাচন নিয়ে থাকলে, তো এইটা বলতে পারেন এগুলো বলে বাংলাদেশে পার পাওয়া যাচ্ছে। এগুলো চিরকালই এই ধরনের ভাষাগুলো আগে রেকর্ডেড, মানে সামরিক স্বৈরাচার কিংবা ইত্যাদি স্বৈরাচারী শক্তিগুলো এই ভাষায় কথা বলতো না, তাদের একটা রেকর্ড মুখস্থ প্রেস নোটের মতো বক্তব্য থাকতো। এখন রাজনৈতিক দলের কাছে আমরা এই ধরনের প্রেস নোট মার্কা বক্তব্য শুনছি। এইটা বাংলাদেশের একটা বাস্তবতা। এখন এই বাস্তবতায় ইলেকশনটা তো বাংলাদেশের নাই, স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, এগুলোর সেই অর্থে কোনো তাৎপর্য নাই, কারণ স্থানীয় সরকার কাঠামোটাই একটা নিয়োগ প্রাপ্তির ব্যাপার। নির্বাচন হলে অন্তত পক্ষে একটা জায়গা ছিল যে কে জিতলো, জনগণের ভোট দেওয়ার একটা জায়গা ছিল। মানে খুব ভালো নির্বাচনের মধ্য দিয়ে আসা স্থানীয় সরকারও কিন্তু তেমন কিছু করতে পারবে না, কারণ মূলত দেশের ক্ষমতা কাঠামোটা এমপি তন্ত্রের দ্বারা চলছে। এটা একটা শাসন কাঠামো। আমি শেষ করি একটু, আমার বিরতিতে যাবেন, আমি এক লাইনে শেষ করছি। শাসন কাঠামোগত সমস্যা, কিন্তু তারপরও ধরেন নির্বাচন হলে মানুষের মধ্যে একটা অংশগ্রহণ ছিল, এখন সেটাও নাই, ফলে এটা প্র্যাকটিক্যালি নিয়োগের ব্যাপার দাঁড়িয়েছে। আওয়ামী লীগ দেখছে যে এইটাকে নিজেদের দলের মধ্যে একটা লোক বাছাই করার ব্যাপার আনুক, সেই কারণে তারা দলীয় প্রতীক উঠিয়েছে, এবার দিচ্ছে না। কিন্তু এটা কিন্তু কোনো নীতিগত অবস্থান না। আওয়ামী লীগ কিন্তু দলীয় প্রতীকের বিধানটা রেখে দিয়েছে, সময়ের ব্যবস্থা হলে আবার দলীয় প্রতীক নিয়ে হাজির হয়ে যাবে। ওনারা যদি নীতিগতভাবে মনে করতেন যে স্থানীয় সরকার অন্তত নির্বাচনটা হোক, নিজেদের দল অন্যান্য দল প্রার্থীদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা হোক, তাহলে এই যে স্থানীয় সরকারের নৌকা আনা, ধানের শীষ আনা কিংবা প্রতীক আনা, এটা আনতেন না। এইটা বাতিল না করে দিয়ে আবার এই প্রতীক দিচ্ছি না, এগুলো অত্যন্ত মানে একটা দ্বিমুখী, ডাবল স্ট্যান্ডার্ড, সুবিধাবাদী অবস্থা, এবং ক্ষমতা ব্যবস্থা নিয়ে যা ইচ্ছা তাই করা যায়, সেটাই তারা। ইসহাক আলী খান পান, এই যে শেষের মন্তব্যগুলোরই জবাব চাই, জবাব শুনে একটু বিরতিতে যাব। আপনার কোনো প্রশ্ন নাই, এই যে একটা প্রশ্ন, শেষের যে আজকের এই আলোচনায় যারা শুনছেন আমি সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি, সম্মানিত সহ আলোচক। এই যে আওয়ামী লীগ নিজের সুবিধা মতো যখন যেটা, জুনায়েদ সাকি যে প্রশ্নটা আপনাকে করেছে শুরুতে, আপনি ওটা কিন্তু উত্তর দিতে পারেন না, কোনো এক ফাঁকে দিয়েন, কারণ আপনার প্রশ্ন শোনার পরে উনি বলছে এই দেশে কোথায় যাব, বিদ্রুপের সুরে ওনার শুরুটাই হয়ে যায় এই দেশে কোথায় যাবে। তো এই দেশে উনি যাওয়ার জায়গা পাচ্ছে না, আপনি সেটা ঠিক করে দিন। আওয়ামী লীগ সম্পর্কে বা উনি যে এখানে আলোচনাগুলো করলেন, নির্বাচন নাই, নির্বাচনে অংশগ্রহণ করতে হলে তো তার দলের একটা অবস্থান থাকতে হয়, প্রার্থী দেওয়ার মতো ক্যাপাসিটি থাকতে হয়। আমি যদি সেটাও না পারি তাহলে আমি নির্বাচনে যাব না, ভালো হলো যে আমার ওই লাইনে যেতে হলো না। অতএব এইসব মাথায় থাকলে এক ধরনের আলোচনা হয়, আর এগুলো যদি মাথায় না থাকে, প্রকৃত অর্থে আপনি যদি লোকাল বডিকে শক্তিশালী করতে চান, বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন করতে চান, কিভাবে করবেন? বন্ধুর নলে ক্ষমতায় দিয়ে দেবে? সাকি সাহেব বলছে যে প্রেস নোট, হ্যাঁ জিয়াউর রহমান প্রেস নোট দিছে, এরশাদ প্রেস নোট দিছে, বাংলাদেশের প্রেস নোট আসবে বলে জনগণ মনে করে না। আর যে পর্যায়ে দেশের রাজনীতির ধারা সূচনা হয়েছে, এখানে ক্ষমতার পরিবর্তন হতে হলে মানুষের ম্যান্ডেটের মাধ্যমেই আসতে হবে। সেই ম্যান্ডেট কাকে দেবে? যিনি নির্বাচনে অংশগ্রহণ করবে তাকেই তো দিবে। আজকে যে আলোচনায় আসছে যে উপজেলা নির্বাচন সামনে, উপজেলার নির্বাচন সামনে কারা প্রতিদ্বন্দ্বিতা করে? যে মানুষটা লোকাল মানুষগুলোর সাথে সম্পৃক্ত থেকে রাজনীতি করে, তিনি সাহস করেন উপজেলা নির্বাচনে, তিনি সাহস করেন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মেম্বারের নির্বাচন, কারণ ওখানে মানুষের সমর্থন দরকার। আর আমি মনে করি যেটা বাস্তব, যে লোকাল বডির ইলেকশন করতে হলে
আত্মীয় স্বজন, পাড়া মহল্লার একটা বিশাল সমর্থন থাকে। সে কে আওয়ামী লীগ করলো, কে বিএনপি করলো, কে গণতান্ত্রিক পার্টি করলো, এটা ওখানে খুব একটা বেশি ফ্যাক্টর কাজ করে না। সো দ্যাট এখানে যে সমস্ত প্রার্থীরা আছেন, আওয়ামী লীগের অনেক প্রার্থী আছে, অন্যান্য দলের অনেক প্রার্থী আছে, আলোচনায়ও আসছে এবং রেকর্ডেড যে বিএনপিরও 38 জন প্রার্থী আছে। এই 38 জন কেন গেলেন? যে তারা এদেশের মানুষের কথা বলতে চায়, তার নিজের এলাকার মানুষের সাথে সম্পৃক্ত থাকতে চায়। এই মানুষগুলোকে কিন্তু ইচ্ছা করলেই আপনি বাধা দিলে থামছেন না। আর মনির কথার পরিপ্রেক্ষিতে আবার মুক্তা যে কথাটি বলেছেন যে অনেক ডাকসাইটের নেতাদের সমর্থন বা সংকেত নিয়েই অনেকে দাঁড়ায়। তার কারণ নির্বাচনের পরে আসে জাতীয় নির্বাচন, লোকাল বডির পর জাতীয় নির্বাচনে যে যার এলাকায় চায় যে চেয়ারম্যান, মেম্বার ওই এলাকার যারা আছেন তারা তার সাথে থাকুক। এইখানে এই সাথে থাকুক উদ্দেশ্য দুইটা। একটা হয় যে ভালো মানুষটা নির্বাচনে জিতলে এলাকার মানুষের কিছু উপকার হয়। আর একটা কথা হয়েছে যারা নিয়ন্ত্রণ করতে চায়, রাজনীতির বাইরে রাজনীতি, যেটা যে এলাকার নিয়ন্ত্রণ আমাকে করতে হবে, সেটা যেভাবেই হোক, হুক আর বাইকুর হোক, সেই নিয়ন্ত্রণ করতে গিয়ে দেখা যায় যে আসলে আওয়ামী লীগ আজকে 4 বছর বা 4 টার্ম পর পর ক্ষমতায়, 5 বার ক্ষমতায় আসলেও সেখানে সরকারি দল যিনিই থাকেন লোকাল এমপিরা চায় তাদের নিয়ন্ত্রণে রাখতে। সেটা বিএনপি যখন ছিল সেটা চাইছে, এখন আওয়ামী লীগের অনেকেই চায় যে এলাকাটা আমার নিয়ন্ত্রণে থাকবে। আওয়ামী লীগ কিন্তু সেইখানে সেই জায়গার থেকে বেরিয়ে এসে যে না, এলাকা কারো পার্মানেন্ট না, দলীয় সিদ্ধান্ত আজকে আপনার পক্ষে আছে, আপনি পার্লামেন্ট ইলেকশন করছেন, কালকে আপনার পক্ষে থাকবে না, আপনি নৌকা প্রতীকও পাবেন না, ধানের শীষও পাবেন না, আপনি দলের বাইরের একজন লোক হবে না। অতএব এলাকা আপনাকে ওভাবে নিয়ন্ত্রণ করার সুযোগ নাই। এলাকায় যিনি ভালো মানুষ, এলাকার মানুষ যাকে পছন্দ করবে, এবার নির্বাচন দলীয় ভিত্তিতে হচ্ছে না, মানে প্রতীক দিয়ে নির্বাচন হচ্ছে। আপনার কাছে এই আলোচনা আবার ফিরছে এটি নির্ধারিত বিরতির পর। আমাকে এখানেই থামতে হবে। আপনার কাছে আবার আসবো। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখনই একটি ছোট বিরতি, সাথেই থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখনই। ইসহাক আলী খান পান, আপনি বলছিলেন, আপনার কাছে একটু শুনে অন্য প্রসঙ্গে যাব। যে আপনি তো নির্বাচন নিয়ে কথা বলছিলেন, কিন্তু যেই জায়গাটা নিয়ে জুনায়েদ সাকিব প্রশ্ন তুলেছিলেন, যেখানে নির্বাচন ব্যবস্থা বলতেই বলছিলেন তিনি কড়া ভাষায় যে একবারে কফিনের শেষ পেরেকটুকু ঠুকে দেওয়া। এটা মানুষের দৃষ্টিভঙ্গির ব্যাপার, মানুষের দৃষ্টিভঙ্গির ব্যাপার। দেখেন, আপনি যে জায়গাটায় আমাকে থামালেন যে আমাদের দল আওয়ামী লীগের যে সিদ্ধান্তটা ছিল যে আধিপত্য বিস্তার করে এলাকা নিয়ন্ত্রণ করার কোনো বিষয় না, এখানে যার যে সমর্থন আছে স্বচ্ছতার মধ্য দিয়ে তাকে বিজয়ী হয়ে আসতে হবে। সেক্ষেত্রে পরিষ্কারভাবে বলেছে এমপি মন্ত্রীদের, যেটা মুক্তা বলেছেন, এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন এই নির্বাচনে তাদের অংশগ্রহণ করা উচিত না এবং তারা করবে না। যদি দলীয় সিদ্ধান্ত না মানেন, এর জন্য অপেক্ষা করতে হবে আপনার নির্বাচনের শেষ দিন পর্যন্ত। যদি নির্বাচন থেকে তারা সরে না দাঁড়ায়, তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সেক্ষেত্রে পরিষ্কার দলের পক্ষ থেকে কথা হয়েছে। এখানে উপজেলার নির্বাচনকে কেন্দ্র করে সাকিব সাহেব যে কথাটি বলেছেন যে নির্বাচন কমিশন এই যে আপনার এখানে জামানত বাড়িয়েছে, কার সাথে আলাপ করে বাড়িয়েছে, এখানে আরেকটা প্রশ্ন থেকে যায় যে আলোচনাটা করবে কার সাথে, কোথায়? আলোচনা তো রাস্তাঘাটে আলোচনা হয় না। নির্বাচন কমিশন বিগত দিনে কিন্তু জাতীয় নির্বাচনের পূর্বে সকল দলকে আমন্ত্রণ জানিয়েছিল, কিছু কিছু দল যায়নি, আবার কিছু দল গিয়েছে। এখানে আলোচনার জায়গা একটা হয় পার্লামেন্টে, দেশের কোনো আইন পরিবর্তন বা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হলে সেই পার্লামেন্টে কিন্তু গত জাতীয় সংসদ নির্বাচনে 28টি দল নির্বাচনে অংশগ্রহণ করছে, 4টি দল কিন্তু পার্লামেন্টে এখন প্রতিনিধিত্ব করতেছে। তা আলোচনা হলে তো পার্লামেন্টে হবে। সেখানে 1 লাখ টাকা বাড়িয়েছে, কমাইছে বা বাড়াইছে বা প্রয়োজন হলে কিনা পার্লামেন্টে আলোচনা হতে পারে। এখন ঘর থেকে ডেকে এনে জোর করে ধরে রাস্তায় বসে কত আলোচনা হতে পারে না, এটা কোনো নিয়মের ভিতরে পড়ে না, এটা তো আপনাকে বুঝতে হবে। আর নির্বাচনের যে শেষ প্রাকটির কথা বলেছেন, এই বাংলাদেশে কিন্তু হা ভোট না ভোট হয়েছে জিয়াউর রহমান সময়। এই বাংলাদেশে কিন্তু 15 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। এই বাংলাদেশে মানুষ এগুলো কিন্তু ভুলে যায় নাই। আর 7ই জানুয়ারির যে নির্বাচনটি হয়েছিল, 28টি দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। সাকিব সাহেব যদি অংশগ্রহণ করতেন,
হয়তোবা 300 সিটে সে নমিনেশন না দিলে একটা সম্মানজনকভাবে নমিনেশন দিতে পারতেন, তার দলও কিন্তু অংশগ্রহণ করতে। তখন বোঝা যাইতো যে কে বিজয়ী হয়েছে, কে বিজয়ী হয়নি। আপনি নির্বাচনে যাবেন না, অথচ বলবেন যে নির্বাচনে ক্ষমতাটা পরিবর্তন করবেন কেন? সাংবিধানিক কিছু বাধ্যবাধকতা আছে দেশের। এই সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই একটি নির্দিষ্ট সময় নির্বাচন হতে হয়। আপনি সকল দেশের গণতান্ত্রিক দেশগুলোর দিকে তাকিয়ে দেখেন না, তাদের নির্বাচনকে ঠিক সময় মতো নির্বাচন করতে হয়। তো নির্বাচন কমিশন তো সেই আয়োজনটি করেছে বিগত দিনের নির্বাচনের চেয়ে ওই 7ই জানুয়ারি নির্বাচনটা তুলনামূলকভাবে অনেক ভালো হয়েছে। আপনি যত নির্বাচন বাংলাদেশে হয়েছে যদি চুলচেলা বিশ্লেষণ করেন, কোনো নির্বাচন সমালোচনার ঊর্ধ্বে না, সেখানে কম আর বেশি তুলনামূলকভাবে বিগত দিনের চেয়ে অনেক ভালো নির্বাচন 7ই জানুয়ারি নির্বাচন হয়েছে। নির্বাচনের মধ্যেই ক্ষমতা পরিবর্তন হবে, বন্দুকের নলে আর ক্ষমতা পরিবর্তন হবে না, আর দূতাবাসের দুয়ারে দুয়ারে ঘুরেও ক্ষমতা পাওয়া যাবে না। অতএব যদি আপনি নির্বাচন অংশগ্রহণ করেন, মানুষের ম্যান্ডেট নিতে পারেন, ক্ষমতা আসতে পারেন। আমাদের জাতীয় নির্বাচন, এই নির্বাচনে একটু আলোচনা করবো, মাঝখানে একটু দৃষ্টি দিতে চাই ভারতের নির্বাচনের দিকে। 7 দফা ভোট হবে, প্রথম দফা ভোট হয়ে গেল। ভোটের ফলাফল ভারতের রাজনীতিতে না যতটা আলোচনা হচ্ছে, তার চেয়ে বেশি বাংলাদেশের রাজনীতির প্রভাব কি হবে, কে ক্ষমতায় আসবে, কংগ্রেস, বিজেপি, মানে এই যে দোলাচল ভারতের রাজনীতি, মানে নির্বাচনের প্রেক্ষাপটটাকে বিএনপি আসলে কি দৃষ্টিতে দেখছে? দেখেন, আমি তো আমার নিজের দেশের নির্বাচন নিয়ে কথা বলতে পারি না, বুঝি না। ভারত এত বড় পরাশক্তি, তারে ভারত বাংলাদেশে এজেন্ট নিয়োগ করে। বাংলাদেশে তো কোনো সরকার নাই, বাংলাদেশে ভারতের নিয়োগকৃত এজেন্ট দিয়ে চালায়। সেখানে আমি কিভাবে ভারত নিয়ে কথা বলি? আমি ভাসুরের নাম আর বলতে চাই না, আমি বাংলাদেশের জায়গায় বলতে চাই, যেখানে আমাদের পান্না ভাই অনেক কথা বললেন হা ভোট না ভোট জিয়া রহমান করেছেন, প্রায় সময় এই কথাগুলো বলেন। ওনারা তো লেখাপড়া জানা, অনেক ভালো জায়গা থেকে লেখাপড়া শিখে আসছেন। ওনারা এই ধরনের কথা বলেন। একটা সরকার যখন রাজনীতির মাধ্যমে আসতে চায়, তখন হা ভোট না ভোট করতে হবে, এটাই স্বাভাবিক, এটার বাইরে কিছু ছিল না। এবং আপনি যদি বলেন কুগুলো তো ওনারাই করেছিল, সেই 75-এ 15ই আগস্ট কু, 3রা নভেম্বর কু, 4ঠা নভেম্বর কু, এতগুলো কুয়ের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তখন গৃহবন্দী ছিল। গৃহবন্দী থেকে বের করে ওই বলেছিল সিপাহী জনতার হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, যে স্লোগানগুলো ছিল, যে সেই স্লোগানে জিয়া রহমানকে বের করে নিয়ে তাকে যখন নিয়ে আসছে, উনি তখন একটা অরাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক অঙ্গনে যখন প্রবেশ করবেন, তখন হাভুট না ভুটি করতে হয়, যেটা পান্না ভাইরা করতে পারে না। কারণ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিলটা যখন দিয়ে ওনারা নামমাত্র একটা সুপ্রিম কোর্টের দোহাই দিয়ে সেই বিল তুলল, সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায় হওয়ার আগে, তখন হা ভোট না ভোট করার নিয়ম ছিল। সেই সাংবিধানিকভাবে নিয়মকে তারা বহির্ভূত বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা সেটা জোর দখল করে নিয়েছে। এবং জোর দখল করে এই ভোটের নামে যে ধরনের কাজগুলো তারা করে, এটা তাদের দ্বারাই মানায়। তারা এই ধরনের কথা বলে আর হা ভোট না ভোটের জায়গায় যেতে হবে না। তাদের নেতা বলেছেন এরশাদের সময়, আই এম নট আনহ্যাপি। তাহলে কাকে তারা বলেছে? একটা অনির্বাচিত সরকারকে। তাদের নেতা মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছেন 1/11 সরকারের পরে 1/11 আমাদের আন্দোলনের ফসল। পৃথিবীতে কোনো দিন কোনো গণতান্ত্রিক সরকার কি বলতে পারে যে অনির্বাচিত সরকার আন্দোলনের ফসল হয়? একমাত্র আওয়ামী লীগ, তারাই বলতে পারে। নির্বাচন ছাড়া কি আসলে ক্ষমতায় যাওয়ার কোনো তো পথ? এই নির্বাচনটাকে আপনি নির্বাচন বলেন, এক দলের এক ব্যক্তির নির্দেশনায় এক ব্যক্তির দলের আপনার নির্বাচন হয়েছে। নৌকা এ, নৌকা বি, নৌকা সি, নৌকা ডি, এখানে আর কোনো দল আছে? একটা কি বলে, ওই যে জেনারেল ইব্রাহিমকে তারা অনুকম্পা করে জেনারেল ইব্রাহিমের জায়গায় যে নৌকায় দাঁড়াচ্ছে, সে ব্যক্তি কিন্তু প্রত্যাহার করছে নির্বাচন চলাকালীন সময়। এবং সে কি বলে প্রত্যাহার করছে, গণতন্ত্র কতটুকু আছে, ওই উনার কথা শুনলে আপনি বুঝবেন। আমি এইটুকু শেষ করি। তারপর আরেকজন আছে যিনি কিনা ঘাড়ে নৌকা নিয়ে পাশ করেছেন, আপনার মেনন সাহেব। তারপর আরেক দল আছে যারা 62 জন আপনার স্বতন্ত্র, আর আপনার এরা সবই আওয়ামী লীগের পোস্টেড, বিভিন্ন জেলার পোস্ট পদবি পালা। এবং তারপরে 11 জন। এটা আপনার যে নাটক হয়েছে, সেই যাত্রাপালা, বাংলাদেশের যাত্রাপালা কেন উঠে গেছে? এই জাতীয় পার্টির, এই যাত্রা পার্টির দিয়ে যেটা করাইছে, এখান থেকেই বোঝা যায়। অতএব এই জায়গায় যে এই যে
কি বলে মুক্তা আপা বলে বিএনপিরে শোকজ করবে সেটা নাকি বেআইনি। আরে বিএনপিরে শোকজ করা যদি বেআইনি হয় তাহলে আপনার আওয়ামী লীগ ডাক্তারের ছেলে কি ডাক্তার হয় না, প্রফেসরের ছেলে প্রফেসর হয় না? তাহলে একটা এমপির ছেলে যদি উপজেলা চেয়ারম্যান হয় কি এমন ক্ষতি, যদি সে রাজনীতি করে? এখন সে যদি রাজনীতি না করে হঠাৎ করে পদ দেয়, সেটা তার পদের সেই তার দলের লোকরা বুঝবে, কিন্তু সেটার জন্য আপনার লুম বাঁচতে গাও জ্বর করে ফেলবেন, এটা তো হতে পারে না। আপনি ইলিগ্যালকে লিগ্যাল বানায় দিবেন, আর আমরা আমাদের দলে কাকে শোকজ করব, কে কথা শুনবে না, কাকে শোকজ করব, আপনার মাথা খারাপ হয়ে যায়। ভারতের জাতীয় নির্বাচন ভারতে যেই দলই ক্ষমতায় আসুক কিনা, কি বার্তা বিএনপি? দেখেন, বিএনপির জন্য ভারতের কোনো বার্তা নাই। এই কারণে আমি বলি, ভারতের আমি এখন সুনাম করব, যে সুনামটা হচ্ছে ভারতের সরকার চেঞ্জ হয়, পররাষ্ট্র নীতির চেঞ্জ হয় না। যে কারণে আপনার কংগ্রেস থাকলেও ওখানকার পররাষ্ট্র নীতির চেঞ্জ হবে না। বাংলাদেশের যেমন সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে সব কিছু অমুকের বন্ধু ওই রাষ্ট্র, অতএব ওদের যতটা বাস দেওয়ার দিয়ে দাও, এটা ভারতে হয় না। এটা ভালো দিক, ফরেন পলিসি চেঞ্জ হয় না। সেইখানে আপনার কংগ্রেস আসুক, তৃণমূল কংগ্রেস আসুক, অথবা বিজেপি আসুক আবারও, সেইখানে তাদেরও এটার কোনো চেঞ্জ হবে না। তো চেঞ্জ না হলে, আর সবচেয়ে বড় কথা বাংলাদেশের জন্য তো আরও কোনো চেঞ্জ নাই, কারণ বাংলাদেশ তো আপনার লেন্দুব দর্জি, সিকিমকে যেভাবে গ্রাস করে লেন্দুব দর্জিকে ভারতে ধুকে ধুকে মেরে ফেলেছে, বাংলাদেশের লেন্দুব দর্জি বাংলাদেশের মুখ্যমন্ত্রী বলে, ওই দেশে কিন্তু প্রধানমন্ত্রী বলে না। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলে না, বলে মুখ্যমন্ত্রী। তো সেই মুখ্যমন্ত্রীদের নিয়ে তো ওদের মাথা ব্যথা নাই। এটা একটা এজেন্সিশিপ যে ডিলারি পাবে সে কতদিন থাকবে। এখন ডিলারি তাদের কাজ যাদের দিয়ে হবে তাদেরই তারা রাখবে। এটা তো একটা দেশের গণতন্ত্রকে, সার্বভৌমত্বকে ধ্বংস করে সেই দেশে শুধুমাত্র চেয়ারটাকে আঁকড়ে ধরার জন্য। আজকে যখন আমি কথা বলছি তখন বাংলাদেশ ব্যাংকের 57 জন আপনার কর্মকর্তা পদত্যাগ করেছে। আজকে 1 মাস যাবত নাকি শুনি যে আপনাদের কাউকে ঢুকতে দেন না, সাংবাদিকদের। তাহলে আপনারা নিশ্চুপ কোনো কথা বলতে পারেন না। ভারতে নির্বাচন হচ্ছে, আপনার ফরিদপুরে সহোদর 2 ভাইকে গণপিটুনিতে মেরে ফেলেছে। কে? চেয়ারম্যান রড দিয়ে মেরেছে, পিটিয়েছে, বেঁধে পিটিয়েছে। তার মানে কি লাশের দরকার ছিল? বেঁধে যখন রড দিয়ে কাউকে পিটায় তার মানে কি লাশ দরকার? তো লাশ, সেটা নিয়ে কোনো কথা কেন কোনো কথা হয় নাই? আপনি বুঝেন, বিজেপিকে খুশি করতে হবে। যখনই আপনার এই ভারতে নির্বাচন আসে তখনই আপনার বর্ডার এরিয়ার যে কোনো জায়গায় আপনার 2-4টা করে খুন হবে। তো এই যে বাংলাদেশে আজকে আপনি ধরেন, বাংলাদেশের যদি, ভারতের যদি মসজিদের যদি এরকম যদি কোনো মুসলিমের যদি এই অবস্থা হইতো, মসজিদকে অবমাননা করতো, 10টা-20টা খুন করলে কিছু হতো না। অথচ বাংলাদেশ মুসলিম একটা কান্ট্রি, 90% মানুষ এখানে মুসলমানদের পিটিয়ে মেরে ফেলা যায়, কোনো হিসাব নাই। আমি আমার হিসাবটা বুঝি ভাই, দিন শেষে আমার হিসাব বুঝি। অন্য হিসাবে কি হলো, যে পোলাও খাইলো, কে আপনার বিরিয়ানি খাইলো, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। নুরজাহান বেগম মুক্তা, এই যে বিজেপিকে খুশি করার রাজনীতি করে আওয়ামী লীগ। দেখুন, ধন্যবাদ আপনাকে আবারও। ভারতের নির্বাচনটি হচ্ছে, এটা 18তম লোকসভা নির্বাচন, 44 দিন ধরে ভোট হবে, এবং ভারত হলো পৃথিবীর সবচেয়ে বেশি গণতান্ত্রিক বড় রাষ্ট্র আর কি। যাই হোক, 7 দফা নির্বাচন হবে, 1 দফা হয়ে গিয়েছে, আরেক দফায় শুক্রবার মানে কালকে সকালে। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, বাংলাদেশে ভারতের নির্বাচনটা এমন এক সময় হচ্ছে যখন কিনা বাংলাদেশ হলো তার প্রতিবেশী দেশ, সেই দেশে অন্যতম একটা বিরোধী রাজনৈতিক দল বিএনপি ভারত বিরোধিতার জিগিরে করার জন্য নেমে গিয়েছে অলরেডি। ওই 7টি নির্বাচনের পরের থেকে ভারত বিরোধিতা শুরু হয়েছে। নির্বাচনের আগে কিন্তু আবার সুর একটু নরম ছিল। আবার বঙ্গবন্ধু জাতির পিতাকে যখন সপরিবারে হত্যা করা হলো, তারপরে আবার কিন্তু ভারত বিরোধিতা শুরু ছিল তাদের। তখন ভারত বিরোধিতাকে পুঁজি করে কিন্তু তারা এগিয়েছিল, জিয়াউর রহমান এগিয়েছে, বেগম খালেদা জিয়াও এগিয়েছে। আবার দেখা যাচ্ছে তারা 2001 সালে কি করেছে, ক্ষমতায় এসে তারা ভারতের সাথে উপরে উপরে ভালো সম্পর্ক দেখিয়েছে, তলে তলে আইএস এর সাথে সম্পর্ক রাখতো। ভারত তাদের এই চালাকি ধরে ফেলে, অতএব ভারত তাদের সাথে সম্পর্ক মানে তাদেরকে পছন্দ করেনি। এরপরে আবার কি হলো, তারা 2018 সালে আবার ভারতের সাথে সম্পর্ক সুন্দর করার চেষ্টা করে বিএনপি করার পর, তখন ভারতে তাদের একটা থিঙ্ক ট্যাঙ্ক তাদের ওই দেশে যায়, যাওয়ার পর ভারত তখন তাদেরকে বলে যে তারেক জিয়াকে নেতৃত্ব থেকে সরে যাওয়ার জন্য। তারা তখন রাজি হয়নি, ওই অবস্থায় চলছে এখন। আবার কথা হলো, যারা কিনা বলেছে এক সময় মোদি যখন ক্ষমতায় আসলেন মিষ্টি বিতরণ করেছে বিএনপির লোকজন, এবং বলেছে যে ভারতের বিজেপির সম্মেলনে নাকি তাদেরকে অমিত শাহ দাওয়াত করেছে, সেরকম মিথ্যাচারও করে, যদিও পরে এটা মিথ্যা প্রমাণিত হয়েছে। তো এই যে মানে যখন যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা, তার মানে কিন্তু এসব
মন্তব্যের জবাবে আপনাদের তো এই মন্তব্যগুলো শুনতে হয়। আপনাদের দলের সাধারণ সম্পাদক যখন বলেন তলে তলে সব তলে তলে আপোষ হয়েছে কি, তলে তলে আপোষ হয়ে গিয়েছে, এই কথাটাকে কেন আমরা নেগেটিভ সেন্সে দেখব? তলে তলে আপোষ মানে কি? প্রতিবেশী, আমাদের সবার সাথেই সম্পর্ক ভালো, সবার সাথে আমাদের আপোষ, আমরা কারোর সাথে, আমাদের পররাষ্ট্র নীতিতে হলো সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বরিতা নয়। তো সেই ক্ষেত্রে সবার সাথে আমাদের আপোষ। আমরা, আপনি সেই সেন্সে কেন দেখবেন না? আপনি নেগেটিভ সেন্সে কেন দেখবেন? একটা আমার এই কাপের মধ্যে অর্ধেক চা আছে, হ্যাঁ, অর্ধেক খালি আছে, আমি কি বলবো জানেন? যে কাপটাতে অর্ধেক চায়ে ভরা, আমি অর্ধেক খালি এটা বলবো না। মানে আমি আশাবাদী মানুষ, অতএব আপনারা কেন বাঁকাটা দেখতে যান? আর সবচেয়ে বড় কথা হলো, এখন ওনাদের ভারত এখন অপছন্দ, কারণ ভারত নাকি বাংলাদেশকে, আওয়ামী লীগকে নাকি ক্ষমতায় আনে। ওনাদের ঘুরিয়ে ফিরিয়ে বা অনেক সময় স্পষ্টভাবেই বলে এই একটা কথা যে বাংলাদেশকে, আওয়ামী লীগকে নাকি ক্ষমতায় এনেছে ভারত। অথচ আমরা দেখেছি বিগত নির্বাচনের সময় অন্যান্য সমস্ত দেশের কূটনীতিকদের দৌরাত্ম্য, ব্রিটেন, ইউএ থেকে শুরু করে আমেরিকা, কিন্তু ভারতের রাষ্ট্রদূত সব বা হাইকমিশনার সবচাইতে কম কথা বলেছে। তাদের কথা ছিল যে বাংলাদেশের জনগণ যাদেরকে নির্বাচিত করবে তারাই ক্ষমতায় আসবে, এবং সেটাই হয়েছে। আর ওনাদের এখন হলো কি, এখন ক্ষমতায়, আর আরেকটা কথা বলে যে ভারত নাকি আওয়ামী লীগকে পছন্দ করে। আরে ভারত কাদেরকে পছন্দ করে? যারা ক্ষমতায় থাকলে ভারত নিরাপদ থাকবে। আপনাদের আমলে যে 10টা অস্ত্র চালানোর কথা, সেটা তো কেউ ভুলে যায় নাই। অতএব ভারত দেখবে তার স্থিতিশীল উলফা বা জঙ্গিবাদীরা যাতে মাথাচাড়া দিতে না পারে, হ্যাঁ, অনুপ চেটিয়ার যাতে মাথাচাড়া নিতে, বিচ্ছিন্নতাবাদীরা যাতে মাথাচাড়া দিতে না পারে, এমন একটা সরকার, ভারত যেন নিরাপদ থাকে, এটা সবাই চাইতে পারে। প্রতিবেশী সব পাল্টানো যায়, প্রতিবেশী পাল্টানো যায় না। অতএব ভারতের এই চাওয়া নিজের স্বার্থে। আমাদের কথা হলো, আমরা ভারত থেকে এই পর্যন্ত যত অর্জন করেছি, আপনার সেই গঙ্গা চুক্তি থেকে শুরু করে ছিটমহল স্থল সীমান্ত চুক্তি, সবই কিন্তু আওয়ামী লীগের আমলে হয়েছে। বিএনপিও ক্ষমতায় ছিল, কিন্তু বিএনপির আমলে কোনো অর্জন আসেনি। আরেকটা কথা, আপনি যেটা মেইন প্রশ্ন করেছেন, ভারতের নির্বাচন কেমন হয়, দেখুন ভারতে দুইটা দল আমি মেইন বলবো, বিজেপি এবং কংগ্রেস, এবং তাদের কিন্তু তাদের দেশে যেই সরকারি ক্ষমতায় থাকুক, ধর্মে বিশ্বাসী অথবা ধর্মনিরপেক্ষ, আমি মনে করি বাংলাদেশের ব্যাপারে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই। আর আরেকটা কথা, বিজেপি কংগ্রেস উভয় দলের ইশতেহারেই কিন্তু প্রতিবেশীর সাথে সুসম্পর্ক, বিশেষ করে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার কথা বলা হয়েছে। আর আরেকটি কথা হলো, বিজেপির একটা পররাষ্ট্রনীতির মূল কথা হলো বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ বিশ্ব একটা পরিবার, আর যারা প্রতিবেশী যারা আছে আমাদের চারপাশে, তাদের সাথে আমাদের অর্থনৈতিক, সামাজিক সব সমৃদ্ধি অগ্রগতিতে কাজ করতে হবে। তবে হ্যাঁ, এবারকার নির্বাচনে আমি একটা কথা বলতে পারি, যেটা পার্থক্য আমার কাছে মোটা দাগে মনে হয়, বিজেপি তার দেশের সংখ্যালঘুদেরকে দেখে না, বিজেপি দেখে তার প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের অধিকার কিভাবে সুরক্ষা হবে। আর কি করে, কংগ্রেস করে কি, তার নিজের দেশের সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার জন্য তারা গ্যারান্টি দেয়। পার্থক্য আছে। যে ভারতের নির্বাচন, ভারত তার স্বার্থ দেখবে, এটাই তো স্বাভাবিক। প্রত্যেক দেশ তার স্বার্থ দেখবে, এটাই খুব স্বাভাবিক। আমরা কি আমাদের স্বার্থ দেখতে পাচ্ছি কিনা? সেটাই, ধন্যবাদ আপনাকে। আমি সেই জায়গাটা একটু আসতে চাইছিলাম যে ভারত একটা স্বাধীন স্বতন্ত্র দেশ, সার্বভৌম দেশ। তা আশা করি মানে সেটা তো তারা তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, তাদের যে জাতীয় স্বার্থ, সেটার ভিত্তিতেই তারা তাদের বিদেশ নীতি ঠিক করবে। বাংলাদেশের সাথে সম্পর্কের ব্যাপারটিও সেই স্বার্থের ভিত্তিতে সম্পর্কিত। এখন ভারতের যখন সার্বভৌমত্বের প্রশ্নে বলেন, তার জাতীয় স্বার্থের প্রশ্নে বলেন, বাংলাদেশের সাথে যে সমস্ত বিষয় আছে, সেই সব বিষয়গুলো ভারত তোলার চেষ্টা করবে। বাংলাদেশও বাংলাদেশের জাতীয় স্বার্থ, তার সার্বভৌমত্ব, তার মর্যাদা, ন্যায্যতা, এইটা তার দিক থেকে সে তুলে ধরবে। এবং এই উভয়েরই যে একটা স্বার্থ, তার মধ্যে দিয়ে তো একটা ভারসাম্য বিন্দু তৈরি হয়, ওইটাকেই ন্যায্যতা বলে আর কি। তো ওই ন্যায্যতার ভিত্তিতে যে সম্পর্ক, সেটাকে বলে যে একটা সুসম্পর্ক। এটাকে বন্ধুত্বও বলতে পারেন। কিন্তু যখন সম্পর্কে কোনো ন্যায্যতা থাকে না, তখন তো সেটা আর বন্ধুত্ব থাকে না, সুসম্পর্ক থাকে না। এখন ভারতের শাসকরা ভারতের স্বার্থ রক্ষা করছে বাংলাদেশের ক্ষেত্রে এসে, বাংলাদেশের শাসকরা বাংলাদেশের স্বার্থ রক্ষা করতে পারছে না। তারা গদি টিকানোর জন্য ভারতের কাছে সাহায্য চাইছে। এখন দোষটা তো আমাদের নিজেদের শাসকদেরকে দিতে হবে, যে আপনারা আপনাদের গদি টিকানোর জন্য জনগণের উপরে ভর করতে চাইছেন না। কারণ প্রকৃত নির্বাচন দিলে আপনি ভোট পাবেন না, ক্ষমতায় যেতে পারবেন না, এটা মনে করেন। তো এইটা যদি মনে করেন, তাহলে ভোট ছাড়া নানান রকম কায়দা কানুন করে
এবং নানাভাবে সেই কায়দা কানুনকে আবার ঢেকে ঢুকে ইহাই সঠিক নির্বাচন এইভাবে তুলে ধরবেন। এবং এইটা করতে গেলে, চোখে ধুলো দিতে গেলে, মানুষকে দাবিয়ে রাখতে গেলে বড় শক্তিগুলোর সমর্থন লাগবে। এইটুকু তো বোঝার জন্য খুব বেশি কিছু দরকার না, যে কেউ বোঝে। ফলে এই বিষয়টাতেই ওনাদেরকে দ্বারস্থ হতে হয়। একটা দেশের সার্বভৌমত্ব কিন্তু গণতন্ত্রের সাথে সম্পর্কিত। গণতন্ত্র মানে যেখানে আপনি একটা রাষ্ট্র ব্যবস্থা সবাইকে ধারণ করতে পারে, তার মধ্যে বিরোধ সত্ত্বেও তাকে ধারণ করে রাখে। এখন একটা রাষ্ট্র ব্যবস্থা যদি একটা দলের পকেটের বিষয় হয়ে যায় এবং সেটা যদি জনগোষ্ঠীর বড় অংশকে রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা থেকে বাইরে ঠেলে দেয়, মানে ভোট থেকেই তার নাই করে দিয়েছে, তার ন্যূনতম নাগরিক অধিকার নাই, যা ইচ্ছা তাই করা সম্ভব। তো এই পিটিএ মারা থেকে সেটা কত কিছু, মানে গুম খুন, মানে আপনি তো কোনো জায়গাতে দাঁড়াতে পারবেন না। তাহলে সেই জায়গা থেকে এমন একটা অবস্থায় রাষ্ট্র সমস্ত জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখতে পারে না। সেই রাষ্ট্রের পক্ষে কিন্তু সার্বভৌমত্ব রক্ষা করা খুব কঠিন। এখন একটা সরকার যখন জনগণের ভোটে থাকে, তার পেছনে জনতা থাকে। আমি যতই বিরোধিতা করি একটা সরকারের, কিন্তু যদি প্রকৃত অর্থে আওয়ামী লীগ আজকে জনগণের ভোটে নির্বাচিত থাকতো, তাদের প্রত্যেকটি বিদেশ নীতির পেছনে, বিশেষত জাতীয় স্বার্থের ভিত্তিতে, আমরা তখন তাদেরকে সেই বিষয়ে একটা সমর্থনের প্রশ্ন আসতো যে এইটা বাংলাদেশের জাতীয় স্বার্থ। এই প্রশ্ন এটা সরকারের সাথে আমার বিরোধের প্রশ্ন না। কিন্তু যে জায়গাটাতে জনগণেরই সমর্থন নেয় একটা সরকারের পেছনে, সে তো আসলে বাংলা পাবলিককে পাত্তা দেয় না। তার যাদের পাত্তা দিতে হয় তাদের ঠিকই তারা পাত্তা দিয়ে চলে এসছে। ওই কারণে ঠিক ওবায়দুল কাদের সাহেব ঠিকঠাকই বলেন যে দিল্লি আছে, আমরা আছি, মানে ওনাদের আমাদেরকে দরকার। কারণ এই জায়গাটাতে ওনাদের স্বার্থটা কেবল দেখার জন্য, আমাদের স্বার্থটা কে দেখবে, ওইটার কিন্তু আর কোনো ব্যবস্থা, উত্তরটা পাওয়া যাচ্ছে না। এখন ভারতের নির্বাচন নিয়ে আপনি বলছেন, আমরা যেটা একটা জায়গা দেখতে পাচ্ছি, দুনিয়াব্যাপী একটা কর্তৃত্ববাদী ব্যবস্থার উত্থান ঘটছে। মানে রাষ্ট্রের একটা কর্তৃত্ব তো থাকেই, কিন্তু রাষ্ট্র একটা গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে যতটুকু কর্তৃত্ব থাকে, সেই কর্তৃত্ব তো একটা সবসময় জনগণ এবং রাষ্ট্রের ক্ষমতা, এর একটা মানে যাকে বলে জবাবদিহিতার মধ্যে বিরোধাত্মক সম্পর্ক আছে। মানে ক্ষমতা তো ক্ষমতা যখন আপনি পাবেন, কিন্তু সেই ক্ষমতা কি স্বেচ্ছাচারী, নাকি সেই ক্ষমতা আসলে জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য হচ্ছে? এইটা কতটুকু বাধ্য হচ্ছে তার উপরে গণতন্ত্রের পরিমাপ আপনি করতে পারেন। কিন্তু এই ক্ষমতা যদি একচেটিয়া হয়ে পড়ে এবং ন্যূনতম কোনো জবাবদিহিতা না থাকে, তখন সেটা আসলে কর্তৃত্ববাদী ব্যবস্থার রূপ নেয়, বিরোধীদের আর কোনো জায়গায় থাকে না। দুনিয়াব্যাপী এটার একটা উত্থান ঘটছে, মানে যুক্তরাষ্ট্র থেকে ভারত, আপনি এইটার প্রবণতাটা দেখবেন। ভারতেও কিন্তু আমরা এই প্রবণতাগুলো দেখতে পাচ্ছি। ভারতের আগেকার নির্বাচন কিংবা মোটামুটিভাবে বিরোধী দলগুলোর অবস্থার সাথে বর্তমানে একটা পার্থক্য দেখা যাচ্ছে। আমি মানে এগুলো খুবই বহুল আলোচিত, ইতিমধ্যে 2 জন চিফ মিনিস্টার জেলে, ইতিমধ্যে বহু বিরোধী দলের নেতাকর্মীরা জেলে, ইলেকট্রাল বন্ড নিয়ে যে বিরাট দুর্নীতি হচ্ছে, কিভাবে এই যে বাংলাদেশের ব্যারিস্টার শাহজাহান ওমরকে যেভাবে বের করে নিয়ে এসে আওয়ামী লীগের টিকিট দেওয়া হলো, বিরোধী দলের নেতাদেরকে নিয়ে এসে এখন বিজেপির টিকিট দেওয়া হচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এগুলো ভারতের জনগণের সমস্যা। ভারতের জনগণ আশা করি তারা সংগ্রাম করে তাদের গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষা করতে চাইবে, যেমন আমরা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষা সংগ্রাম করছি। কিন্তু যেটা বিপজ্জনক, আমি নির্বাচনের প্রসঙ্গে আসতে চাইছি, সেইটা হচ্ছে গত 3 দিন আগে, এর আগে ধারাবাহিকভাবে যে বক্তব্য তিনি দিয়ে এসছেন, এবং সর্বশেষ গত 3 দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে বক্তব্য দিয়েছেন বিশেষত রাজস্থানে, সেটা অত্যন্ত বিপজ্জনক। বিজেপি একটা নিজের মানে উগ্র হিন্দুত্ববাদ ছড়াচ্ছে। সেই উগ্র হিন্দুত্ববাদের টার্গেট যেমন মুসলিম জনগোষ্ঠী, তেমনি বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী, এবং বারবার তেমনি কিন্তু ওই যে যাকে বলে যে ইনফিল্ট্রেটর, মানে অনুপ্রবেশকারী হিসেবে, এবং সেই অনুপ্রবেশকারীরা কিন্তু এখন বাংলাদেশের দিকে তার মূল তাক করা, ওটা কিন্তু পাকিস্তানের অনুপ্রবেশকারী বলছেন না। ফলে এই যে মুসলিম অনুপ্রবেশকারী এবং বাংলাদেশি, এইটার একটা কিন্তু বড় আকারের প্রভাব আছে। ফলে আমরা যেটা দেখছি যে একটা উগ্র হিন্দুত্ববাদের যে সাম্প্রদায়িক বিষ বাষ্প, সেটা ঢেউ পুরো দক্ষিণ এশিয়া ব্যাপী, বিশেষত বাংলাদেশের দিকে ছড়িয়ে দেওয়া সম্ভব না, তার অনিবার্য এখানে প্রতিক্রিয়া হতে পারে। এই একদিকে ভারত আমাদের নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করছে, কারণ এখানে এমন একটি সরকারকে ক্ষমতায় থাকার ক্ষেত্রে তারা সমর্থন দিয়ে যাচ্ছে, এবং এই সমর্থন কিভাবে আন্তর্জাতিক সমীকরণকে বদলে দেয় সেটা আমরা দেখেছি। ফলে এ নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন না। যে জায়গাটা আমি যেতে চাচ্ছি সেটা হচ্ছে, তারপরে যখন এই ধরনের সাম্প্রদায়িক একটা পোলারাইজেশনের জায়গাতে চলে যায়, সেটা যে একটা বিপজ্জনক ভবিষ্যৎ নির্ধারণ করে, তাতে কোনো সন্দেহ নেই। ফলে আমরা এটা ভারত বাংলাদেশের উভয়েরই জনগণের যে
সংগ্রাম, গণতন্ত্রের জন্য সংগ্রাম, ভারতের জনগণ সংগ্রাম করছেন, আমরা তাদের উপরে তার সাথে যেমন শক্তি পাই, আমরা বাংলাদেশের জনগণ সংগ্রাম করছি। আমরা মনে করি উভয় দেশের গণতান্ত্রিক সংগ্রাম বিজয়ী হবে এবং এই যে স্বৈরতন্ত্র জনগণকে ফেলে দিয়ে কর্তৃত্ববাদের একটা প্রতিষ্ঠা, এইটা পরাজিত হবে। ইসহাক আলী খান পান্না, এই যে আমাদের স্বার্থ আসলে আমরা দেখতে পাচ্ছি না বাংলাদেশ টার্গেট নির্বাচন প্রসঙ্গে, ভারতের নির্বাচনকে নিয়ে আপনি যে আলোচনাটা করছেন, আমাদের স্বার্থ আমরা রক্ষা করতে পারছি না। আমাদের বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? এটাকে ব্যক্তিকে বোঝাচ্ছেন না রাষ্ট্রকে বোঝাচ্ছেন, দলকে বোঝাচ্ছেন না গোষ্ঠীকে বোঝাচ্ছেন? আপনাকে এই জায়গাটায় আসতে হবে আগে। যেমন বাংলাদেশের পররাষ্ট্র নীতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব থেকে শুরু করে অদ্যাবধি আওয়ামী লীগ সরকারের পরিষ্কারভাবে আছে, যেটা আমরা বলেছেন যে সকলের সাথে সম্পর্ক, কারোর সাথে বৈরিতা নয়। আমরা সকলের সাথে সুসম্পর্ক রেখে আমরা চলতে চাই। যেমনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন, যুদ্ধ চাই না, শান্তি চাই। আজকে মনিয়পা যে কথাগুলো এখানে বললেন, সাম্প্রদায়িক শক্তির উত্থান বা আপনার মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য, আমি তার এই বক্তব্যকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু তার কাছে একটা প্রশ্ন করি, তার দল বিএনপি আজ পর্যন্ত প্যালেস্টাইনের যে হামলা, নিরীহ শিশু সন্তান এবং এই যে তাদেরকে ইসরায়েলের যে আগ্রাসন, একটা বক্তব্য কিন্তু বিএনপি নাই। আপনি মায়াকান্না করবেন, আসল জায়গায় আপনি যাবেন না। বঙ্গবন্ধু কন্যা তো পরিষ্কারভাবে দাঁড়িয়ে বলেছেন, যুদ্ধ না, শান্তি চাই। এবং এই যুদ্ধ বন্ধ করার জন্য তিনি বলেছেন, তিনি আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশের তিনি প্রধানমন্ত্রী, তিনি পরিষ্কার বলেছেন আওয়ামী লীগ যা করে লুকোচুরি করে না, পরিষ্কার এবং ওপেন ট্রান্সপারেন্ট আওয়ামী লীগের বক্তব্য, কর্তব্য। দেখেন, ভারতের নির্বাচন ভারতের জনগণই তাদের নেতা নির্বাচিত তারা করবেন এবং তাদের একটা আভ্যন্তরীণ ব্যাপার, তারা তাদের কৌশল বোঝেন। ভারতের নেতৃবৃন্দ যারা আছেন তারা তাদের দলকে জিতাবার জন্য অবস্থান থেকে কাজ করে। আমরা সরকার যিনিই আসবেন না কেন, বাংলাদেশ সরকার তাকে অভিনন্দন জানাবে এবং তাদের সাথে সুসম্পর্ক রেখে এদেশের রাষ্ট্র পরিচালনা করবেন এবং আওয়ামী লীগ সেটা মনে করে। কারণ আওয়ামী লীগ এটা মনে করে না যে মোদিজি জিতলে আওয়ামী লীগের লাভ, কংগ্রেস হারলে আওয়ামী লীগের লস। বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে ভারতের সরকার যিনিই আসবেন তার সাথে একটি সুসম্পর্ক রেখে আমাদের বাংলাদেশ সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। ভারতে কে জিতলো সেজন্য আমি এখানে বসে মিষ্টি খাবো, আবার পরক্ষণে দেখবো যে আমার পারপাস ছাড় হচ্ছে না, আমি তার সমালোচনা করব, এই নীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না। আজকে আপনি যে কথা বলতেছেন বাংলাদেশ ভারতের সম্পর্কটা কি, আপনি সেটা দেখেন। বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা একটি নিবিড় সম্পর্ক। বাংলাদেশের সম্পর্ক ব্যবসায়ী সম্পর্ক আছে, বাংলাদেশের সম্পর্ক চীনের সাথে আছে, বাংলাদেশের সম্পর্ক মার্কিন ইউএসের সাথে আছে, বাংলাদেশের সম্পর্ক রাশিয়ার সাথে আছে, বাংলাদেশের সম্পর্ক নেইবার কান্ট্রিগুলোর সাথে ভারতের সাথে আছে। কিন্তু এই ভারত আমাদের সাথে মহান মুক্তিযুদ্ধে আমাদের পাশে দাঁড়িয়েছিল। যখন পাকিস্তানকে আমরা মোকাবেলা করেছি আমার স্বাধীনতা রক্ষার জন্য, তখন ভারত আমাদের পক্ষে অবস্থান নিয়েছে, আমাদের শরণার্থীদের আশ্রয় দিয়েছে, আমাদের বীর সন্তান মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে। কিন্তু এই ভারতের বিরুদ্ধে তো আবার নির্বাচনে অযাচিত হস্তক্ষেপের অভিযোগ আছে। ভারতের প্রশ্নই আসটা, ভারত পরিষ্কারভাবে বলেছে ওই সময়। আপনি এই আলোচনায় যদি আসেন, সময় নিয়ে আলোচনা করবেন, মার্কিন সাম্রাজ্যবাদের যারা ছিলেন বা পশ্চিমা দেশগুলোর দূতাবাসগুলোতে কিন্তু এই বিএনপি সহ জোটের অনেক নেতারা সকালে ঘুম থেকে উঠেই তাদের রুটিন দেখতো, আজকে কার সাথে আমি যাব, আমাকে ক্ষমতা বসাই দেবে, এদেশের নির্বাচনে তারা ইন্টারফেয়ার করবে। হ্যাঁ, তারাও আশ্বাস দিয়েছিল, তারা মই দিয়ে গাছে উঠে দিয়ে শেষ মুহূর্তে মইটা সরাই এনেছে, ওনরা গাছে বসে আছে। তো ভারত কিন্তু তা না। চীনও বলেছিল যে বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের নিয়ম অনুসারে হবে এবং তাদের জনগণ সিদ্ধান্ত নেবে। ভারত বলেছেন এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, তাদের নির্বাচন তাদের দেশের আইনগতভাবে তাদের নিয়ম অনুসারে হবে, আমার সেখানে কিছু বলার নেই। এবং অন্য কেউ এখানে হস্তক্ষেপ করুক, ইন্টারফেয়ার করুক, সেটাও আমরা চাই। সেখানে আওয়ামী লীগের কি এবং বলার কি দরকার ছিল? দিল্লি আছে, আমরা না, এটা আওয়ামী লীগ তো নতুন কোনো বলার কিছু নাই। আওয়ামী লীগ কেন বলেন, বাংলাদেশের জন্য বলেন। আজকে কথা শুনেন, আজকে যদি সেই কথা বলেন, বিএনপির মঞ্চে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া হয়েছে, ভুলে গেছেন? ওবায়দুল কাদেরের মঞ্চে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া হয় না, কিন্তু জয় হিন্দ স্লোগান দেওয়া হয় নাই। কিন্তু আমরা আমাদের বন্ধুত্ব রক্ষা করতে চাই। যারা পাকিস্তানকে ধারণ করে অন্তরে এখনো,
আমরা তাদেরকে ধারণ পাকিস্তান করতে আমলই চাই ভালো না। ছিল। এটা পরিষ্কার। ভারতের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে রক্তের সম্পর্ক, আদর্শের সম্পর্কে এবং মুক্তিযুদ্ধের একটি অলৌকিক চুক্তি, যেটা পাকিস্তান আমাদেরকে পরাজিত করে রেখেছিল, আমাদের নিষ্পেষণ করেছিল, আমরা যেখান থেকে মুক্তি পেয়েছি। এই ঋণ কোনোদিন আপনি শোধ করতে পারবেন না। আর ভারতের সাথে পররাষ্ট্র নীতির যদি কথা বলেন, এই ভারতের মাটিতে কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া কিন্তু গিয়েছিলেন, কি গঙ্গা চুক্তি, গঙ্গার পানি চুক্তির জন্য গিয়েছিলেন। চুক্তি শেষে ভারতের সফর শেষে উনি এয়ারপোর্টে এসেছিলেন, আপনাদের মতো বিজ্ঞ সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন, ম্যাডাম পানি চুক্তির কি হলো? ওহ, এটা তো ভুলেই গিয়েছিলাম। কিন্তু উনি গেছে কিন্তু এই চুক্তিকে সামনে রেখেই ভারতের সফর। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা তার এই সফর এবং আদায় করার ক্ষেত্রে ভুলে যান না। মুক্ত বলেছেন যে আমাদের গঙ্গা চুক্তি বলেন, আমাদের সীমানা চুক্তি বলেন, ছিটমহল বলেন, আমাদের সমুদ্র সীমানা বলেন, যত অর্জন দেখেন আমরা আমাদের স্বার্থ রক্ষা করে ভারতের কাছ থেকে আমরা আদায় করে নিয়েছি। আজকে মোদিজি, আমি একটু কথা মোদিজি যে কথা বলেছেন যে সাম্প্রদায়িক শক্তি বা কথাটা শেষ করি, ওনাদের ভারতের এত বর্ষিয়ান, এত বিজ্ঞ নেতাদের সমালোচনা বা তাদের আলোচনা করার মতো যোগ্যতা আমার নেই। তবে আমার যেটা নিজের ব্যক্তিগত উপলব্ধি, মোদিজি ইলেকশন করতেছেন, তার ইলেকশন স্ট্র্যাটেজি একটা, আর ভারতের পররাষ্ট্রনীতি একটা। ইলেকশন স্ট্র্যাটেজি অনেক সময় অনেকে কৌশলগত কারণে অনেক কিছু পরিবর্তন করে, বাট তার মূল যে নীতি থাকে, ভারত আমার মনে হয় না এত বড় একটি গণতান্ত্রিক দেশ, তার যে পররাষ্ট্র নীতি এবং তার যে অবস্থান, সেখান থেকে তারা সরে যাবেন না। তবে ভারতের সুষ্ঠু একটি নির্বাচন হোক, সুন্দর একটি নির্বাচন হোক, যোগ্য ব্যক্তিরা আবারও ক্ষমতায় আসুক, বাংলাদেশের ভারতের সম্পর্ক অটুট থাকুক, আমরা সেটাই চাইব। নীলুফার চৌধুরী মনি, এই যে বাংলাদেশ ভারত সম্পর্ক অটুট থাকবে, এই বিষয়ে নিশ্চয়ই আপনি মন্তব্য দেবেন। সাথে একটু যুক্ত করতে চাই, হাতে বেশি সময় নেই, সাথে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে এত কথা, তাদেরও মার্কিন মানবাধিকার প্রতিবেদন, মানবাধিকার যখন কথা বলছি, 2 দিন আগে পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে ছিল নির্বাচনের আগে, এখন পর্যন্ত ওইখানেই আছে। এই যে আপনার রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হত্যাকাণ্ড, গুম নিয়ে কথা বলেছে, নির্যাতন, অন্যান্য নিষ্ঠুর শাস্তির অপব্যবহার করা, এটা নিয়ে কথা বলেছে। সর্বশেষ কারাগারে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলেছে, নির্বিচারে গণগ্রেফতার নিয়ে কথা বলেছে। অতএব তারা তাদের জায়গায় ঠিকঠাক আছে, যেটা নিয়ে তারা জিওপলিটিক্সের সব তাদের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজির বাইরে যায় নাই। কিন্তু আজকে ভারতের কথা যখন আসে, তখন আমার খুব বলতে ইচ্ছা করে, এই যে পান্না ভাইরা এতগুলা কথা বললেন, একবারও কিন্তু বর্ডার কিলিং নিয়ে বললেন না, একবারও কিন্তু বলেন নাই তার নেত্রী গিয়ে যে বলছে ভারতকে যা দিয়েছে আজীবন মনে রাখবে। কিন্তু ভারত আমাদের কি দিয়েছে? এই যে আমাদের আইলার সময় 5 লাখ টন মেট্রিক টন চাল দেওয়ার কথা ছিল, 1 ফুটা চালও দেয় নাই। এবং যখন আপনি পেঁয়াজ আমরা নেই, যখন তাদের অ্যাভেলেবেল তখন দেয়, যখনই দেখে পেঁয়াজের তাদের সমস্যা, সাথে সাথে বন্ধ করে দেয়। একবারও কিন্তু প্রতিবেশী হিসেবে চিন্তা করে না, তারা তাদের লাভটাকেই চিন্তা করে, অন্য কিছুই চিন্তা করে না। তারা এত আবেগ নিয়ে, আমাদের মতো আবেগ নিয়ে চলে না যে রাস্তার উপর দিয়ে 134 চাকার গাড়ি যাবে আর টোল নিলে ওইটা নাকি অসামঞ্জ, এটা নাকি মানে কি দৃষ্টিকটু মনে হবে। এই যে দৃষ্টিকটু মনে হওয়ার জন্য কিন্তু আমরা লাখ লাখ টাকা, মানুষের 1 কিলো রাস্তা বানাইতে 5 লাখ 10 লাখ টাকা খরচ হয়, আমাদের 100 কোটি টাকা খরচ হয়। এই 100 কোটি 500 কোটি 1000 কোটি টাকা খরচ করে আমরা রাস্তা বানাই, আর তাদের নষ্ট করার জন্য। এবং তাদের আমরা তা কোথায় উলফার কি হলো না হলো সেটা নিয়ে, বাংলাদেশ এমন একটা দেশ, বাংলাদেশের জন্ম যতদিন, 1000 বছরের ইতিহাসে এটা একটা ট্রানজিট হিসেবেই ব্যবহার হয়েছে। স্বর্ণ চোরাচালান দেখেন কিংবা অস্ত্র চোরাচালান দেখেন, এটা ট্রানজিট হিসেবেই ব্যবহার হয়েছে। সেই দিন 10 ট্রাক নিয়ে যে কথা বলেন, আপনাদের সময় কি হয়? এই যে আপনার চট্টগ্রামে যে ঘটনাগুলো ঘটছে, এই যে আপনার যে ব্যাংক ডাকাতি, আজান দিয়ে মসজিদে গিয়া ম্যানেজারে খুঁজে বাইর করে আইনা ব্যাংক ডাকাতি করা, এগুলা কাদের প্ররোচনায় হচ্ছে? তাহলে এটা নিয়ে আপনারা চুপচাপ আছেন কেন? কথা বললে সব দিকেই কথা বলতে হয়। প্যালেস্টাইন নিয়ে সুন্দর মতো কথা বলেন, প্যালেস্টাইন নিয়ে আমরা কষ্ট পাই, সবাই কষ্ট পায়। আমরা তো ক্ষমতায় নাই, আমরা বিরোধী দলেও নাই, আমরা কাকে বলবো? প্যালেস্টাইন নিয়ে আপনারা এত কথা বলেন, আপনাদের এখানে ইসরায়েলের, আপনাদের প্লিজ, আপনাদের ওইখানে ইসরায়েলের ঈদের মধ্যে সব যখন বন্ধ,
তখন ইসরায়েলের বিমান এখানে কি করে, কি কামটা করে, ইসরায়েলের বিমানের কাজটা কি? বাংলাদেশের সাংবাদিকরা কোনো কিছু বলতে পারে না, দেখবে শুনবে বলতে পারবে না। আপনারা ওই মেশিনও আনবেন, পেগাসাস আনবেন, মেশিন আনবেন, ইসরায়েলের সঙ্গে ব্যবসা করবেন, পাসপোর্ট থেকে নাম তুলে দিবেন, আবার মুখ দিয়ে ইস বলবেন, ইস বলে আপনারা সবকিছু করবেন। মুসলমানদের পক্ষে কথা বলেন, আপনারা মুসাদের বুদ্ধি নিয়ে আপনারা আকামগুলা সবই করবেন। আপনার গ্রহণে বিমান আনেন, এই গাজার এই প্যালেস্টাইনের মানুষকে ধ্বংস করার জন্যই তো আপনারা করতেছেন। আপনারা ইসরায়েলকে সহযোগিতা করছেন, ইসরায়েলের হাতের সাথে হাত মিলে কাজ করছেন, আবার আপনারা চুরি করার সাথে জায়গা। মার্কিন প্রতিবেদন তো ভিত্তিহীন বলছে, এবং আপনারা যতবার কয়েক লাখ কর্মী গ্রেফতার, এই সেখানেও সরকার সুনির্দিষ্ট সরকার তো কত কিছুই বলে। সরকার তো মার্কিনরে পারলে, এই যে এখন যেমন মার্কিনরা কিছুদিন আগে বলেছে না নির্বাচনের আগে, যে আমার বাবার মৃত্যুর সঙ্গে আমার বাবার খুনি মার্কিন, ইউএস খুন করেছে, কোনো একদিন খুব বেশি দূরে যেতে হবে না, কোনো একদিন বলবে আমার বাবাকে খুন করেছে ভারত। দেখেন আমি এই মুখ দিয়ে কেন বলে গেলাম, সেই দিনও খুব বেশি দূরে হবে না, কারণ এটা আপনার বিবিসিতে এত বছর 53 বছর পরে আপনি বললেন আমেরিকা আপনার বাপেরে খুন করছে। 53 বছর যখন খাতির করলেন, 1-11 সময় যখন ক্ষমতায় আসলেন আমেরিকার হাতে নিয়ে, তখন কিছু হলো না। এখন আপনি বলেন ভিত্তিহীন। আপনি তো ভিত্তিহীনই বলবেন, কারণ আপনার ভোটটাই তো ভিত্তিহীন। আপনি একবার রাতের অন্ধকারে ভোট করেন, একবার আপনি 1% 2% লোকের সামঞ্জস্যবিহীন ভাবে ভোট করেন, করে 1 ঘন্টার মধ্যে আপনি দেখান 41.8 পয়েন্ট না কত ভাগ, আপনি 1 ঘন্টার কোনো হিসাব দিতে পারেন না। আপনার ওই যে জাতীয় পার্টির জিএম কাদের, সে একটা অঙ্ক দাঁড় করাইছে আপনার সংসদে, সেই অঙ্কটা যদি মিলাইতে পারতেন তাহলে বলতাম যে হ্যাঁ আপনার বাপের বেটা, আপনি ভোট করছেন ভোটের মতো। আপনি ভোট করেন আর বলেন কয় % ভোট দিতে হবে, এটা কি সংবিধানে লেখা আছে? জনগণ আপনাকে মানে না বলে আপনি এখন ওই নৌকা মার্কাটা তুলে দিবেন, কারণ নৌকা মার্কাকে মানুষ ঘেন্না করে। নূরজাহান বেগম, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনের আগে থেকে এখন পর্যন্ত তার অবস্থান বদল করেনি, আগের জায়গায় আছে, মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে অভিযোগ, কি বলবেন? মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান বদল করেনি, সেটা আমি আজকে আপনাকে তাহলে প্রথমে একটা কথা বলি, আজকের একটা রিপোর্ট দিতে চাচ্ছি আমি। হ্যাঁ, ঢাকার মার্কিন দূতাবাসের কর্মকর্তা ম্যাক্সওয়েল মার্টিন আজকে যে একটা বক্তব্য দিয়েছে, সেটা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অন্য দেশের দৃষ্টিতে দেখেন। ভারত, চীন, রাশিয়ার মাধ্যমে পরিচালিত হয় না বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক, কারণ বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দুই দেশের অভিন্ন ইতিহাস, মূল্যবোধ এবং ভবিষ্যৎ সম্ভাবনার ভিত্তিতে পরিচালিত। যারা বলে যুক্তরাষ্ট্র ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখে, তারা সঠিক বলছেন না। তো এই যারা বলে তারা কারা? তারা হলো আজকের ওই পাশে ডান পাশে যারা দুইজন বসছে তারা। হ্যাঁ, এটা জাতি দেখছে, আমরা জানি। যাই হোক, এখন আমি মূল কথায় আসি। দেখুন, ভারত যে এই যে প্রতিবেদন দিল, মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রতিবেদন দিল, একই দিনে পৃথিবীর মোট দেশ কয়টা? আমি হালনাগাদ তথ্য জানি না, একই দিনে 198টা দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেটার মধ্যে বাংলাদেশেরও আছে। চিন্তা করেন তাহলে কয়টা দেশ বাদ পড়ছে? খুব অল্প দেশ, 198টার। তার মানে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের হলো একটা ফ্যাসিবাদ, একটা সাম্রাজ্যবাদী আগ্রাসনের মতো প্রত্যেকটা। এখন না, আপনার সময় আমি ডিস্টার্ব করি নাই, শুনেন কোন দেশের মানুষ, তাহলে দেখা গেল শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী জুড়েই কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্র এই আগ্রাসন চালাচ্ছে মানবাধিকারের নামে, লঙ্ঘনের নাম করে। কিন্তু সারা পৃথিবীতে মাতাব্বরি করতে যাচ্ছে। অভিযোগ কি বলেছে জানেন? অবশ্যই ভিত্তিহীন, মন গড়া, ভিত্তিহীন এবং অসত্য। বলেছে কি 2023 সালে মানবাধিকারের পরিস্থিতির উন্নয়ন হয়নি, এবং ওনার এই বক্তব্যের পরে উনি আরেকটা কথাও বলেছেন যে বেগম খালেদা জিয়াকে নাকি গৃহবন্দী করে রাখা হয়েছে এই মার্কিন প্রতিবেদনে। অথচ আমরা জানি বেগম খালেদা জিয়া এতিমের অর্থ আত্মসাৎ এবং আরো অন্যান্য মামলায় সাজাপ্রাপ্ত আছেন। ওনাকে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ দয়ার মাধ্যমে উনি বাসায় এখন আছেন, হ্যাঁ, সাজা স্থগিত করে। হ্যাঁ, এটা আমরা জানি, এবং ওনার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত। এখন আমি আবার রিজভী সাহেবের একটা বক্তব্য দিয়েছে আজকে, এই প্রতিবেদন প্রকাশের পরে রিজভী সাহেব তো খুশিতে গদগদ। উনি কি বললেন যে শেখ হাসিনা সরকারের অন্যায় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। আরে বাপরে, লেজুর ভিত্তি কাকে বলে কয় প্রকার? হ্যাঁ, শেখ হাসিনা সরকারের অন্যায় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। আমাদের কথা হলো কি জানেন, এই লেজুর ভিত্তি রাজনীতি যারা করে, যারা কিনা সেই র্যাবকে স্যাংশন খাওয়ানোর জন্য তদবির করছে, লবিস্ট নিয়োগ করছে, তদবির করছে, যাদেরকে লবিস্ট নিয়োগ করে,
তারা হলো কি, তারা হলো গিয়ে সে সুযোগ সন্ধানী শক্তি যারা কিনা চায় যে বাংলাদেশের ক্ষমতায় এসে বাংলাদেশের জনগণকে শোষণ করার জন্য, দেশটাকে আফগানিস্তান পাকিস্তান বানানোর জন্য, কিন্তু সেই আশায় তাদের গুড়ের বালি। এখন আমার কথা হলো বাংলাদেশের মানবাধিকার প্রতিবেদন সম্পর্কে যে ওনারা যে প্রতিবেদন প্রকাশ করলো, ওনারা কি বাংলাদেশের কাছে জানতে চেয়েছে আগে বাংলাদেশকে কি আত্মপক্ষ সমর্থন করার কথা বলেছে, এবং তাদের কাছে যে তথ্যগুলো আছে তারা কোন তথ্যের ভিত্তিতে প্রতিবেদন দিলে বাংলাদেশ কিন্তু সেটা জানতে চাইবে। আজকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা বলা হয়েছে। এখন আমার কথা হলো যে দেখুন, দেশি স্থানীয় এবং আন্তর্জাতিক অনেক এনজিও আছে যারা কিনা মার্কিন অর্থায়নে পরিচালিত হয়, এগুলো তাদের কাজ ছাড়া আর কিছু নাই। এবং আপনি জানেন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিন সেই স্কুলে শপিং মলে গুলিবাজি হয়, নির্যাতন হয়, বর্ণবাদী নির্যাতন হয়, এবং গুলি করে স্কুলের ছেলে মেয়েদেরকে মেরে ফেলা হয়, এবং সেখানে 10% মানুষ মনে করে মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্র সঠিক পথে আছে, বাকিরা মনে করে সঠিক পথে নাই। তো নিজেদের, এবং ট্রাম্প যিনি কিনা বিগত নির্বাচনে পরাজিত হয়েছেন বলে, তিনি কিন্তু এখনো পর্যন্ত এই জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নেননি। উনি বলেছেন নির্বাচনে কারচুপি হয়েছে, জো বাইডেন প্রেসিডেন্ট না, উনি মেনে নেননি এখনো সেই নির্বাচনের ফলাফল। অতএব আমি বিএনপিকে বলি যে দেখুন, ওই চিলের পিছনে তো দৌড়াবেন, কান নিয়ে গেছে মনে করে আগে কানের হাত দিয়ে দেখেন কানটা যথাস্থানে আছে কিনা, তারপর দৌড়ে। জয়েস থেকে যে মার্কিন মানবাধিকার প্রতিবেদন সাথে লেজুর ব্যক্তি রাজনীতির অভিযোগ এলো, এই যে পরনির্ভর এক একটা দেশের উপর ওনারা খুশি হয় মার্কিন প্রতিবেদন করে, এই যে আপনারা ওনারা মানে বিরোধী পক্ষ যদি বলি মার্কিন এসব প্রতিবেদনে আপনারা খুশি হন? দেখুন, বাংলাদেশে যে মানবাধিকার পরিস্থিতি ভয়ঙ্কর, বিশেষভাবে রাজনৈতিক বিরোধীদের অবস্থা ভয়ঙ্কর খারাপ, তাদেরকে গুম খুন, হেফাজতে নির্যাতন, মামলা হামলা, সভা সমাবেশ করতে গেলে মার খাওয়া, আমি নিজেও তার একজন উদাহরণ। এটা তো একটা মানে আমাদের নিজেদের অভিজ্ঞতা, দেশের সকল বিরোধী রাজনৈতিক দলের অভিজ্ঞতা। এটার জন্য তো যুক্তরাষ্ট্র আমাদেরকে আর নতুন করে কিছু দিতে পারে না। হ্যাঁ, এটা ঠিক যে যুক্তরাষ্ট্র এটা বলছে, পৃথিবীর অন্যান্য দেশ বলছে যেখানে মানবাধিকার পরিস্থিতি খারাপ, সেটা বাংলাদেশের গৌরবকে দারুণভাবে খর্ব করে, এবং এটার দায়টা হচ্ছে সরকারের। আমরা লজ্জিত যে বাংলাদেশের মানে মর্যাদা আন্তর্জাতিক পরিসরে এই সরকার প্রতিদিন ভুলুণ্ঠিত করছে, এবং মার্কিনীদের নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নেতাদের উদ্বেগ, সেটা আমাকে বেশ পুলকিত করে। মার্কিন নির্বাচন নিয়ে কিন্তু উনি উদ্বেগ প্রকাশ করলেন যে ওখানে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নিয়েছেন কিনা, কিংবা ওখানকার তরুণরা এই নির্বাচনটাকে সঠিক মনে করেন কিনা। কিন্তু ধরুন একই মানদণ্ড কিন্তু আমি বলেছি সারা দুনিয়াতে আমার পজিশন হচ্ছে দুনিয়াব্যাপী একটা কর্তৃত্ববাদের উত্থান করছে, সেটা শুধু যুক্তরাষ্ট্র নয়, ইউরোপ ব্যাপী হচ্ছে, ভারতে হচ্ছে, সব জায়গায় হচ্ছে। আর বাংলাদেশ তো নির্বাচন মোটামুটি নাই করে দিচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে বাকি সবার থেকে আলাদা। ধরুন ভারতে নির্বাচন হচ্ছে, ভারতের নির্বাচন নিয়ে মানুষ ভোট দিতে পারবে কিনা এ নিয়ে এখন পর্যন্ত দলগুলো ওই অর্থে প্রশ্ন করছে না। আমি বেশ কয়েকজন সাথে আলাপ আলোচনা যোগাযোগের মধ্যে হয়েছে, কথাবার্তা ওদের ওখানে কী অবস্থা হচ্ছে। তাদের একটা আশঙ্কা এখন আছে ভোট কাউন্টিং ম্যানিপুলেশন, মানে গণনা ঠিক মতো হবে কিনা, সেখানকার ম্যানিপুলেশন নিয়ে। পাকিস্তানের নির্বাচন হলো কিছু নাই, ওখানেও কিন্তু কোনো দল এই অভিযোগ করে না যে আমি ভোট দিতে পারিনি, ভোট দেওয়া হয়েছে, কিন্তু কাউন্টিং ম্যানিপুলেশন নিয়ে বেশ কয়েকটা অভিযোগ উঠেছে। এখন এই হচ্ছে অবস্থা। তো বাংলাদেশ তো মোটামুটি কাউন্টিং পরে, এখানে তো আর কোনো ভোট দেওয়ার ব্যবস্থা নেই, মানুষ ভোট দিতে পারবে না, এটাই ওনারা নিয়ন্ত্রিত ভোট করবেন, নিজেরাই সেল চাপ্পড় মারবেন, আপনার কষ্ট করে ভোট দিতে আসার দরকারটা কি ভাই? এখন আপনি যদি মানদণ্ডটা আমেরিকার জন্য যা বললেন সেটা যদি এখন ভারতের জন্য প্রয়োগ করেন, ভারতের সমস্ত বিরোধী দল বলছে এই ভোট ডেমোক্রেসি ভার্সেস ডিকটেটরশিপ, গণতন্ত্রের বিপরীতে একটা তানাশা, ওনাদের ভাষায় অর্থাৎ স্বৈরাচারী যে একটা কর্তৃত্ববাদী ব্যবস্থা তৈরি হতে যাচ্ছে, সেটার মধ্যে লড়াই হচ্ছে। তো তাহলে ভারতের বিরাট অংশ জনগণ, কংগ্রেস থেকে শুরু করে এই ইন্ডিয়া অ্যালায়েন্স, এত বিশাল অ্যালায়েন্স, তারা সবাই বলছে যে এই সরকার একটা স্বৈরাচারী, তারা কিভাবে ভয়ঙ্কর নিপীড়ন করছে ইত্যাদি, এটা তাদের অপোজিশনের বক্তব্য। উনি যে আমেরিকার 10% উদাহরণ দিয়ে বললেন যে আমেরিকার গণতন্ত্র নাই, সেই হিসেবে ভারতের অপোজিশনের উদাহরণ দিয়ে ভারতের গণতন্ত্র নাই ওটা বলা দরকার ছিল, সেটা কিন্তু আবার বলবেন না উনি, বরং ভারতের ব্যাপারে এসে সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র, এই যে দেখলেন অবশ্যই একদম পজিশনটা এই জায়গাতে দাঁড়ায়, সবাই জানে, দিবালোকের মতো সত্য। আপনার জানাটা দিয়েই সবার জানাটা নির্ধারণ করছেন কেন?
আপনার ভারতের জানাটা দিয়ে গণতন্ত্র দয়া করে সবার জানাটা সারা পৃথিবীর নির্ধারণ করেন না। মধ্যে সবচেয়ে আমাদের এইটা হচ্ছে ওনাদের পক্ষপাতটা, ওই যে বললেন যে লেজুর বৃত্তিটা কিন্তু তাই খুব বলে সত্য স্পষ্ট কথা করে বলবো দিলেন না। যে ওনার একটা বিশেষ লেজুর বৃত্তি আছে, সেটা ভারতের ব্যাপারে, এবং এটা আর আপনাদের আছে মুখপাত্র আর হওয়ার চুলকানি ক্ষেত্রে আছে কোনো আপনাদের। অসুবিধা নেই। বাংলাদেশ জানি পন্থার আমরা। জায়গায় উনি অবস্থান করছেন না। আমরা বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে থাকার চেষ্টা করছি, এবং সেইখানেই বলছি যে আসলে বাংলাদেশের মানবাধিকারের যে ভয়ঙ্কর দশা, এটা আমরা জনগণ সাক্ষী, প্রতিদিন সাক্ষ্য দিয়ে যাচ্ছি, শরীর দিয়ে, জীবন দিয়ে, এবং নিজেদের অধিকারের প্রতি মুহূর্তে ছিনিয়ে নেওয়ার অভিজ্ঞতা থেকে। বাংলাদেশে উনি, আমি পুরনো জায়গায় ফিরি, দেশের ফিরি, এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। উনি বলেন যে প্রেস নোট আর কোনোদিন আসবে না, অনুষ্ঠানে বেশি সময় শেষ করছি আমি, এরপরে পান্না ভাই বলবেন। প্রেস নোট আর কখনো আসবে না, ব্যালটের মাধ্যমে না ক্ষমতা পাবে। আমরা তো ব্যালটটাই চাইতেছি, ওনারা তো ব্যালটটা নাই করে দিয়েছেন। ব্যালট এখন ওনারাই কেবল নিয়ন্ত্রণটা করবেন। ফলে আসলে বাংলাদেশে একটা জাতীয় নির্বাচন কিভাবে হবে, এটা হচ্ছে মুখ্য প্রশ্ন। সেই বিষয়ে আমরা লড়াই করছি, লড়াই করতে থাকবো। স্থানীয় নির্বাচনের মধ্যে হবে, এইটাতে আসলে যারা অংশগ্রহণ করার করবেন, এইটা যেহেতু ওই যে আওয়ামী লীগ ওই ব্যবস্থায় গিয়েছে, যেহেতু এর কোনো তাৎপর্য নাই রাজনৈতিক, ফলে এখন ভাই মার্কা টার্কা উঠিয়ে দিয়ে যারা যারা অংশগ্রহণ করো, সেটা একটা জায়গা তৈরি হচ্ছে। ফলে এই নির্বাচন, স্থানীয় নির্বাচনের অংশগ্রহণের ব্যাপারটাকে রাজনৈতিক আলোচনার কোনো মুখ্য বিষয় হিসেবে আমরা আর দেখছি না। এতে যারা অংশগ্রহণ করার করবে। মূল বিষয় হচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচন কীভাবে হবে, এবং এই জাতীয় নির্বাচন কিভাবে হবে এটা ঠিক করার ব্যাপার আছে। হ্যাঁ, এটা লড়াই করতে গিয়ে আমাদেরকে নানান পথ অবলম্বন করতে হতে পারে। লড়াই একই পথে জয়লাভ করে না। আমরা 18 সালে একভাবে চেষ্টা করেছি, আমরা 24 সালে একভাবে চেষ্টা করলাম। আমাদেরকে হয়তো নতুন নতুন কৌশল অর্জন করতে হবে, কিন্তু জনগণকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচারীদেরকে আসলে না, এই যে তাদের ক্ষমতা একেবারে রাষ্ট্রশক্তিকে পকেটে নিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রাখার চেষ্টা, যেটা কোনো চিরস্থায়ী বন্দোবস্ত ভাবছেন, সেই বন্দোবস্ত বদলানোর আমাদের চেষ্টা করতে হবে। এবং এর জন্য আমাদের হাতে আছে 31 দফার নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত, আর ওনাদের আছে একটা জমিদারি বন্দোবস্ত, যে জমিদারি বন্দোবস্ত বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নেয়। আরো অনেকগুলো কথা ছিল, একটা কথা খালি পান্না ভাইকে স্মরণ করাই দিব। পান্না ভাই 15ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে খুব সমালোচনা করলেন, আমিও সমালোচনা করি যে ওই রকম একটি নির্বাচন, কিংবা 88 সালের কিংবা 86 সালের সামরিক শাসন, কিংবা ওই যে উনি হানা ভোট, ওইটাও সামরিক শাসনের নির্বাচন। আচ্ছা, আপনারা কোন ভালো চাইতে নির্বাচনটা করলেন? আপনারাও তো সংবিধান ধারাবাহিকতার আলোচনা করলেন, এটা কোনো উদাহরণ সৃষ্টি করলেন না, রাজনীতি তার চাইতে খারাপ ভাবে মার্কিনীদের বিরুদ্ধে স্লোগান দিত, মার্কিনীদের বিরুদ্ধে স্লোগান দিত। এখন মার্কিনের এখনো স্লোগান দিয়ে যাচ্ছি প্যালেস্টাইনের গাজায় হামলার প্রতিবাদ। একটু বলতে হবে আমাকে, এই যে মাননীয় সঞ্চালক 30 সেকেন্ড আমাকে একটু দেন। এখন প্যালেস্টাইনে এই গাজার উপরে যে আজকে গণহত্যাটা চলছে, এই গণহত্যা ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তার যে সমর্থন, তার বিরুদ্ধে আমরা ঢাকার রাজপথে সমাবেশ করছি, মিছিল করছি, আর ওনারা মুখে এক কথা বলে গোপনে ইসরায়েলের যে সহযোগী শক্তি তাদের সাথে হাত মেলাচ্ছে। উনি জিজ্ঞাসা করতেছে কোন নির্বাচন, উনি কোন নির্বাচনে ওনার দল অংশগ্রহণ করছে সেটা বলে তারপরে বলুক যে নির্বাচন উনি বিচার পায় নাই। নির্বাচনে যারা অংশগ্রহণ করছে তারাই বলতে পারে এই নির্বাচন সঠিক হয়েছে, এটা হয়নি। আপনি নির্বাচনে যাবেন না, আপনি বলবেন যে আমি 15 সালের নির্বাচনে অংশ নিয়েছি, 18 সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়েছি। নির্বাচনে অংশগ্রহণ, ভারতের কথা নিয়ে আসে। ভারত এত বড় একটা গণতান্ত্রিক দেশ, সে দেশের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে। তারা তাকিয়ে থাকে না যে আমাকে ক্ষমতা বসিয়ে দেবে আমেরিকা, তারা তাকিয়ে থাকে না পশ্চিমারা আমাদেরকে সুযোগ করে দেবে। কারণ এই বাংলাদেশে ফখরুদ্দিন, মঈনুদ্দিন, ইয়াজউদ্দিন, এই তিনজনই, তিন উদ্দিন ছিল বিএনপির ক্রিয়েটেড। এই তিনজনই তাদেরকে যা বলার তা দিয়ে গেছে। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, মানবাধিকার লঙ্ঘিত, এই মানবাধিকার লঙ্ঘিত বিষয়ে বক্তব্য কারা রাখছে? খোদ আমেরিকা। তো আপনি উল্টা তাকে জিজ্ঞাসা করেন না যে তোমার দেশে মানবাধিকার আছে? মুক্তা যে কথাটি বললেন, উচ্চারণ সেও করছে যে তার দেশে প্রকাশ্যে গুলি করে মারে কোনো বিচার হবে না, বরং সেটাকে অ্যাপ্রিসিয়েট করা হয়, জায়েজ করা হয়। এই আমেরিকার বক্তব্যের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বক্তব্য। কিন্তু আমাদের দেশে মানবাধিকার লঙ্ঘনের দায় কি সরকারের উপর যায় না? আমাদের দেশের মানবাধিকার লঙ্ঘন সব সময় কম বেশি বিভিন্ন গোষ্ঠীর দৃষ্টিতে হচ্ছে না, কিন্তু আমার দেশের মানবাধিকার লঙ্ঘন ওনরা যে দৃষ্টিতে দেখছে বিষয়টি তা না।
আমাদের দেশের মানবাধিকার সম্পর্কে ওনারা যে কথা বলেছেন, কোন তথ্য কির ভিত্তিতে কথা বলছে তার জবাব দিতে হবে। তার এটা বলতেই এটা জবাব দিতে হবে তাকে। মন গড়া কথা বলবেন, আপনার দেশের গণতন্ত্র নাই, আপনার দেশে মানবাধিকার নাই, আপনি অন্য দেশে এসে ফতোয়া দেবেন, এটা তো হতে পারে না। আয়নায় নিজের চেহারা। অনুষ্ঠানে একেবারে শেষে আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই ইসহাক আলী খান পান্ডাই, যে তাহলে দিন শেষে সারা আলোচনার একটি কথা বারবার আসছিল, ভোটের লড়াই, গণতন্ত্রের লড়াই, এই লড়াইয়ের শেষ কোথায়? ডেফিনেটলি এই লড়াই শেষ গণতন্ত্রের লড়াই, ভোটের লড়াই, নির্বাচনে। আপনি বাংলাদেশের এই যে গণতন্ত্রের যাত্রা, এটি অব্যাহত থাকবে। বাংলাদেশের যে উন্নয়নের অগ্রগতি, এটা অব্যাহত থাকবে। এই বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হতে হলে একমাত্র নির্বাচন, একমাত্র নির্বাচন। এবং যেই কণ্ঠটায় স্লোগান উচ্চারিত হয়েছিল তিনি হলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগানকে প্রতিষ্ঠা করেছেন তিনি। এবং ভোট এবং ভাতের অধিকার, গণতন্ত্রের অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা করেছে বঙ্গবন্ধু শেখ হাসিনা। আপনাকে যদি আমি কথা বলি, আমাকে তো আজকে সময় দিলেনই না, যাই হোক আপনি না দেন তাতে কোনো, যারা দর্শক শ্রোতা তারা দেখছে, কথা আপনি যাদেরকে বলতে দেবেন তারাই বলবে। কিন্তু যদি ইতিহাস আপনি পর্যালোচনা করেন, যদি আপনি গণতন্ত্র চিন্তা করেন, দেশের উন্নয়ন যদি চিন্তা করেন, সাম্প্রদায়িক শক্তি নির্মূল যদি বলেন, আইনের শাসন যদি প্রতিষ্ঠা বলেন, গণতন্ত্রের ধারা অব্যাহত যদি রাখেন, তাহলে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদেশের স্বাধীনতা, এদেশের গণতন্ত্র, এদেশের মানবাধিকার, এদেশের আইনের শাসন, এদেশের এই অগ্রযাত্রা এই বাংলাদেশের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই হয়েছে এবং এই ধারা অব্যাহত থাকবে। ক্ষমতার পট পরিবর্তন যদি করতে হয়, নির্বাচনে যদি অংশগ্রহণ করে ম্যান্ডেট নিতে চান, আগামী 5 বছরের জন্য অন্য করেন, মাথা ঠান্ডা রাখেন, জনগণের কাছে যান, ভোটের মাধ্যমে ক্ষমতা আসেন। এক বাক্যে নির্বাচনের মনে যে মাথা ঠান্ডা রাখার, নির্বাচন ছাড়া অন্য কোনো পথে ক্ষমতায় আসার কোনো সুযোগ নাই। কথাই বলুক না কেন, এই সরকার তো যা বলে তা করে না, আর যা করে তা বলে না। তারা ভোটের কথা বলে, কিন্তু ভোটে জনগণকে ভোটের ম্যান্ডেট দিতে দেন না। এই বাংলাদেশের মানুষের রক্তে হচ্ছে রাজনীতি। বাংলাদেশের মানুষ 200 বছরের গুলামির চুক্তি ভেঙেছে। বাংলাদেশের মানুষ 24 বছরের আরেকটা দ্বিজাতি তত্ত্ব ভেঙেছে। বাংলাদেশের মানুষ এই লেন্দুব দর্জিকেও ভাঙবে এবং একটা সময় সত্যিকার অর্থে ভোট যাকে বলে, আমার ভোটটা আমি দেব, যাকে খুশি তাকে দেব, রাতের অন্ধকারে চুরি করে চোরের মতো পালায় পালায় ভোট দিতে হবে না। জি, আমার কথা হলো, আমি সর্বশেষ যে তথ্যটা আমি জানি, বিএনপি সম্ভবত, মানে বিএনপি নেতাকর্মীরা ইলেকশনে গ্রহণ করতেছে, আমি অনলাইনে যা দেখলাম। যাই হোক, এখন বলেন, আপনি বলেন, আমার কথা কি শুনেন। আমরা গণতন্ত্র, উন্নয়ন, আইনের শাসন, শান্তি সবকিছুতে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আজকে আমি লাস্ট কথাটা শেষ করব। পাকিস্তানের প্রধানমন্ত্রী বর্তমান শাহবাজ শরীফ, উনি বলেছেন আজকের কথা এটা, যে বাংলাদেশের উন্নয়ন দেখলে আমরা লজ্জা পাই, আমরা কোথায়, আর বাংলাদেশ এগিয়ে গিয়ে গেছে কোথায়। অতএব সারা পৃথিবী স্বীকার করে, বাংলাদেশের শত্রু পাকিস্তানের স্বীকার করে, কিন্তু বিএনপি উন্নয়ন গণতন্ত্রের লড়াই শেষ হবে নির্বাচনে। পাকিস্তানের সঙ্গে আওয়ামী লীগের মানে বাংলাদেশের জনগণকে বাংলাদেশের একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতেই হবে। এইটা হচ্ছে রাজনৈতিকভাবে, আমার গণতন্ত্র মানে পার্থক্য থাকবে, কিন্তু তার মধ্যে দিয়ে ঐক্য সৃষ্টি করার ব্যবস্থাটাই গণতান্ত্রিক ব্যবস্থা। পার্থক্যের মধ্যে ঐক্য, এই যে জনগণের মধ্যে রাজনৈতিক মত পার্থক্য থাকবে, বিভিন্ন দল থাকবে, কিন্তু এর মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সবাই অংশীদার থাকব। এই ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে একটা নির্বাচন দরকার, সেটা খুবই জরুরি, এটা আমাদের সার্বভৌমত্বের জন্য দরকার। এখন লাস্ট কথাটা আমি বলবো, আওয়ামী লীগের নেতা উনি বললেন যে ভারতের কর্তা ব্যক্তিরা বিএনপি সফরে গিয়েছিল, তাদেরকে নাকি বলেছে যে বিএনপির নেতাকে সরে দাঁড়াতে একেবারে না। শেষ কথা, এটা খুব গুরুত্বপূর্ণ। এইটা বাংলাদেশের একটি রাজনৈতিক দল যদি এইভাবে অনুমোদন করে যে আরেক দেশ আমার দেশের যে কোনো রাজনৈতিক দলের নেতা বদলাতে বলছে, এইটা যে ওনাদের নিজেদের বুমেরাং হবে, এগুলো খুব খারাপ প্রবণতা। আজ পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।